ওই পোটলার মধ্যে খাবারের টাকা আছে, আর এখন কি খাবে শামীম, বা টাকাই কোথায় পাবে? আজ 3 দিন ধরে শামীম না খাওয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কাজ খোঁজার উদ্দেশ্যে বের হয়েছে। যার কাজ কাজ যায় সেই তাড়িয়ে দেয়। কেউ যদি বলে কোনো কাজ জানে না, তখন শামীমই ওই লবণ চাষার বাড়ির কাজ পারে সেই কথা বলে। এসব কাজের জন্য তো কাজের মানুষ নেয় না। কোথাও যখন কাজ না পেয়ে সন্ধ্যার দিকে ঢুলতে চলতে সেই লেকের পাড়ে আসবে, শামীম হঠাৎ করে একটা গাড়ির সামনে পড়ে গেল। গাড়ি থেকে ড্রাইভারের একজন ভদ্রলোক বের হয়ে দেখে ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলছে, তাই তারা তাকে নিয়ে হাসপাতালে যায়। লোকটা নিজেই একজন ডাক্তার, নিজের ডিউটি শেষ করে বাসায় ফিরতেছিল, আর তাতেই এই ঘটনা। তারপর ওই ডাক্তার অন্য ডাক্তারকে শামীমের চিকিৎসার কথা বলে চলে যায়। পুরো 2 দিন পর শামীম জ্ঞান ফেরে। তখন সেই ডাক্তারটা শামীমের কাছে ছিল। শামীমের জ্ঞান ফেরা দেখে ডাক্তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এখন কেমন আছো বাবা? জি, একটু ভালো। আচ্ছা, আমি কোথায়? তুমি আমার গাড়ির সামনে পড়ে অজ্ঞান হয়ে যাও, তাই তোমাকে গত পরশু রাতে এখানে আমি নিয়ে আসছি, আর আজ তোমার জ্ঞান ফিরলো। 2 দিন থেকে আমি অজ্ঞান। তোমার কি হয়েছিল? আর এভাবে হঠাৎ গাড়ির সামনে পড়ে গেলে? আর তোমার শরীর দেখে তো মনে হচ্ছে তোমাকে কেউ নিয়ম করে মারে। ডাক্তারের কথা শুনে শামীম কান্না করে দিল। ডাক্তার ভাবতেও পারেনি তার এমন কথাতেই ছেলেটা কান্না করে দেবে। তাই তিনি এবার শামীমের কাছে গিয়ে, আমি কি তোমাকে খারাপ কিছু বলছি বাবা? না। তাহলে? শুনবেন সেই করুণ কাহিনী? হ্যাঁ বলো, আমি শুনবো। শামীম তখন তার সেই 6 বছরের জীবন কাহিনী থেকে শুরু করে ঢাকা শহরের ডাক্তারের গাড়ির সামনে পড়ে যাওয়া পর্যন্ত সব ঘটনা সে খুলে বলল। শামীমের সব কথা শুনে ডাক্তারের চোখ দিয়ে পানি স্রোতের বইতে লাগলো। ডাক্তার তার জীবনে এমন করুণ ঘটনা দেখেনি বা শোনেনি। ডাক্তার শামীমের জীবনে এরূপ ঘটনা শুনে হতভম্ব হয়ে এসেছে। ডাক্তার শামীমের এমন করুণ কাহিনী শুনে প্রায় কান্না করে ফেলছে। সত্যি বলতে যত বড় কঠিন কাজ বা আঘাত হোক না কেন, ডাক্তারের ভেঙে পড়লে চলবে না, আর কান্না করা তো তাদের মানাই না। শামীমকে বেডে শুয়ে দিলে ডাক্তার একটা নার্স তার সাথে চলে যেতে বলল। ডাক্তার নার্সকে তার দুপুরের জন্য নিয়ে আসা খাবারের বাটিটা নার্সের ধারা শামীমের বেডে পাঠিয়ে দিল। শামীমকে খাবার বের করে দিয়ে নার্স শামীমের জন্য পানি আনতে গেল। নার্স পানি নিয়ে এসে দেখে শামীম সব খাবার খেয়ে ফেলছে। শামীমের এমন কাণ্ড দেখে নার্স অবাক। সন্ধ্যা দিকে ডাক্তার যখন তার বাসায় চলে যাবে, তখন একবার শামীমের কাছে আসে। তার সাথে দেখা করতে গেলে শামীমের নাড়ি চেক করে দেখে শামীম এখন প্রায় সুস্থ। তাই ডাক্তার শামীমকে বলে, যা হোক, আলহামদুলিল্লাহ, তুমি এখন সুস্থ প্রায়। কালকের মধ্যে তোমাকে রিলিজ করে দেওয়া হবে। শামীম এবার কেঁদে ফেলল। শামীম বা যাবে কোথায়? আর ডাক্তারকে বা কি বলবে? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আর এই শহরে কোনো কিছু চেনেও না সে। শামীমের এমন কান্না করা দেখে ডাক্তার আবার তাকে বলল, তা কোথায় যাবে এখন? কার কাছে যাবে? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি তো আপনাকে সব বললামই। তুমি এইভাবে কান্না করছো কেন? ডাক্তারের কথা শুনে শামীম মনে একটু শান্তি পেল। যা হোক, অবশেষে এই ইট পাথরের শহরে একজন ভালো মানুষ শামীমের পাশে দাঁড়ালো। পরের দিন সকালে ডাক্তার এসে শামীমকে রিলিজ দিয়ে দেয়। তারপর তার সাথে শামীমকে তার চেম্বারে নিয়ে যায়। শামীমকে একটা চেয়ারে বসতে দেয়। ও, আমার তো মনে ছিল না। তবে আজ থাকো, কালকে আমি একটা ব্যবস্থা করে দিব তোমাকে। আর শোনো, রাতে নার্স তোমার খাবার দিয়ে যাবে, খেয়ে নিও, কোনো চিন্তা করো না। সত্যি কইতাছেন ডাক্তার সাহেব? শোনো, তোমার কাজের ব্যবস্থা আর থাকার ব্যবস্থা করে ফেলছি। কি কাজ ডাক্তার সাহেব? হ্যাঁ, তবে তুমি এই কাজ করবে কি না তবুও তোমাকে বলি। ক্লিনার কি ডাক্তার সাহেব? তোমার তো কোনো লেখাপড়া নাই, অন্য কোনো কাজেও যাবে না, তাই তোমাকে এই হসপিটালে ক্লিনার হিসেবে রাখার ব্যবস্থা করে ফেলি। তাই বলে লাশ? ও সরি, তুমি তো ক্লিনার বুঝবে না। তোমাকে এই হাসপাতালের ওয়ার্ড আর ফ্লোর পরিষ্কার করা লাগবে, এবং মাঝে মাঝে মানুষের বাড়িতে বা রাস্তায়, জঙ্গলের ড্রেনে, ডোবা নদীতে, ডাস্টবিনে, পানির ট্যাঙ্কিতে, মাটির নিচে যে লাশগুলো থাকে সেগুলো নিয়ে হাসপাতালে আসতে হবে। তবে প্রতিদিন না, যেদিন পুলিশ লাশ পেয়ে ফোন দিবে, জানাবে, সেদিন করে। তবে সেটা রাত বা দিন, যে কোনো সময় হতে পারে। আপনাকে দেখিয়ে আমার মনে হয়েছে আপনি অনেক ভালো মানুষ। তাই আপনি যা করতে বলবেন আমি তাই করব। দেখো বাবা, এটা ঢাকা শহর, এখানে চাইলে কাজ পাওয়া যায় না, আবার কাজের অভাব নাই। তবে যোগ্যতা আর টাকা লাগে, যার কোনোটাই তোমার কাছে নাই। আর সবচেয়ে বড় কথা, তুমি কোনো কাজ জানো না।
একা এই কাজ করবে না তো, তোমার সাথে আরও 3জন থাকবে। একজন চাকরি ছেড়ে দেওয়ায় তোমাকে এখানে অনেক কষ্টে ঢুকালাম। ডাক্তার সাহেব যে কথা বলল তা সত্য। এমন ঘটনা আমাদের দেশে অনেক ঘটেছে। কাজের মেয়ের উপর অনেকে অন্যায় অত্যাচার করে, সে হন জনপ্রতিনিধি কিংবা বিনোদন জগতের মানুষ। এমন অনেক কাজের ছেলে আছে যাদের দ্বারা শুধু বাসার মালিকের ছোট মেয়ে কিংবা বড় মেয়ে না, তার স্ত্রীও এসবের শিকার হয়। যাদেরকে মুখ দেখে ভালো মনে করবেন, তার ভিতরে দেখবেন সমস্যা আছে। শামীমার ডাক্তারের কথার মাঝে একটা রোগা পাতলা কালোর মতো ছেলে ডাক্তার চেম্বারে ঢুকলো। সালাম আলাইকুম ডাক্তার সাহেব, হঠাৎ করে ডাকলেন কেন যেন? বাদল এসেছো, ভালো করছো। এই হচ্ছে শামীম, আর শামীম এই হচ্ছে বাদল মহন্ত। আজ থেকে তুমি এর সাথেই কাজ করবে। আমার সাথে কাজ করবে মানে? তোমাদের 4জনের টিমে যে একজন নাই, সেই একজনের ঘাটতি পূরণ করতে একে রাখলাম, বুঝলে? পারবে কি স্যার, নাকি আগেরটার মতো পালাবে? আরে পারবে, আর অনেক কাজের ছেলে সে। বাদল, ওকে একটু সব বুঝিয়ে দিও। আর ছেলেটা অনেক সহজ সরল, বুঝলে? শামীম, তুমি এখন বাদলের সাথে গিয়ে কাজ বুঝে নাও। শামীম সেই রোগা পাতলা কালোর মতো দেখতে ছেলেটার পিছনে পিছনে গেল। তারপর ছেলেটা শামীমকে একটা বালতির ফ্লোর পরিষ্কার করার ঝাড়ু দিল। তখন আরেকজন এসে বাদলকে বলতেছে, বাদল দাদা, এটা আবার কে? একে কোথায় পেলে? আমি পাইনি, ডাক্তার স্বপন স্যার এটারে আনছে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি? তা ও কি আমাদের মতো হিন্দু নাকি অন্য জাতি? এই শামীম, এদিকায়। শামীম কাজ ফেলে বাদল আর ছেলেটার কাছে গেল। আচ্ছা, তুই হিন্দু নাকি মুসলিম? আমি মুসলিম ভাই। ও আচ্ছা, শোন, আমি আর এই হিন্দু, ওর নাম হচ্ছে ননী গোপাল। ননী গোপাল ও হচ্ছে শামীম। যে কাজটা পারবে না একটু বুঝিয়ে দিস। আজ চাঁদকে দেখতেছি না যে, ও কোথায়? এখনো আসে নাই দাদা। এই চাঁদকে নিয়ে আর পারি না। ওর জন্য আর যে কত বড় সাহেবের কাছ থেকে কথা শুনতে হবে তা ভগবান জানে। ওরে তো তুমি কিছু বলো না দাদা, তার জন্যই তো মাথার উপর উঠে গেছে। আরে দাদা মানে আমাকেও। আর এখানে শুধু আমরা 4জন ক্লিনার না, আরও আছে। আমাদের মূল কাজ কি তা তো জানিস। এটা শুধু চাকরি বাঁচানোর জন্য আর কি। হুম। শামীম মনোযোগ সহকারে কাজ করতে লাগলো। আগে যেমন গ্রামে মজুমদার বাড়িতে কাজ করতে, ঠিক সেই রকম করেই করতেছে। শামীম তো ভয়ে ভয়ে কাজ করতেছে, কারণ যদি কোনো ভুল করে আর তার কারণে যদি তার কেউ মারে, মাঝে মাঝে কোনো সমস্যা হলে শামীম বাদল আর ননী গোপালের কাছ থেকে সেটা ঠিক করে নিতেছে। তবে শামীমের কাজ করা দেখে বাকি সব ক্লিনাররা হাসতেছে। কেন হাসতেছে জানেন? সবাই একবার করে পরিষ্কার করে বিশ্রাম নিতেছে। শামীম সেই যে পরিষ্কার করতে ধরছে আর থামবারই নেই। শামীম তো আর জানে না যখন একটু অপরিষ্কার হবে তখন পরিষ্কার করতে হবে, তাই সে বারে বারে এ মাথা থেকে ও মাথা কাজ করে চলছে। বাদল এসব দেখে সহ্য করতে না পেরে, ওই বলদ গাধা, জীবনে কাজ করিস নাই তুই? কেন ভাই, কোনো কি ভুল করছি? আরে বলদ, তোকে বারবার কে পরিষ্কার করতে বলছে? হ্যাঁ শোন, তোকে যতটুকু এরিয়া দেওয়া হয়েছে শুধু তুই ততটুকু এরিয়াই পরিষ্কার করবি। তবে বারে বারে না, যখন ময়লা হবে তখন। আর বাকি সময় ওই যে দেখতেছিস সবাই বসে আড্ডা দিতেছে, সেখানে যাবি। আর যদি কোনো রোগীর সাথে আসা মানুষ তোর কাছে কোনো সাহায্য চায়, তাহলে তাকে সাহায্য করবি। দেখবি খুশি হয়ে তোকে বকশিস দেবে, বুঝলি? এখন আয় আমার সাথে, পরে আবার করিস। এখন সবার সাথে তোর পরিচয় করিয়ে দেব, আর বিকালে তোর একটা আইডি কার্ড বানিয়ে দেব, বুঝলি? শামীম বাদলের কথা শুনে বুঝতে পারল এখানে নিজের মন মতো কাজ করা যায়, তবে কাজ ভালো দেখাতে হবে। এটা ঠিক, আর ভুল করলে কেউ গায়ে হাত তুলবে না। শামীম মনে মনে ডাক্তার স্বপনকে অনেক ধন্যবাদ দিতে লাগলো আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলো। বাদল শামীমের সাথে ওখানে দিনের বেলায় কাজ করা সবার সাথে পরিচয় করে দিল। প্রথমে শামীমের এমন কাজ করা দেখে হাসলেও পরে সবাই শামীমের কথা বলা ধরন আর সবাইকে সম্মান দিয়ে কথা বলা দেখে বুঝতে পারলো এই ছেলে সত্যি সহজ সরল। শামীমকে আজ 2 দিন থেকে দেখে না রহিম মিয়া, আর গতকাল তো সুপ্রিয়ার বিয়ে হয়ে যাওয়ায় সে তাই শ্বশুরবাড়ির চিটং চলে গেছে। তাই রহিম মিয়া একটু দ্রুত সোহেল আর করিমের কাছে গেল।
গিয়ে ওদেরকে বলল শামীমের খোঁজ করতে। সে নিজে 2 দিন থেকে খোঁজ করে কোথাও শামীমকে পেল না। সোহেল আর করিম দুইজন দুই দিকে গেল। একজন গেল বাজারের দিকে, আর একজন গেল সাগর আর বড় গৃহস্থর ঘরে, যাদের আর কি লবণ চাষে জমিয়েছে। রহিম মিয়া শামীমকে দেখতে না পেয়ে আজ 2 দিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না। রহিম মিয়া বুঝতে পারতেছে তার শামীম ছাড়া চলবে না। সারাদিন সোহেল আর করিম পুরো এলাকা খোঁজ করলো, কোথাও পেল না। শেষে হতাশ হয়ে দুজনেই ফেরার পথে দেখলো তাদের এলাকা সেই বড় ভাই যে শামীমকে সাহায্য করছে, তাই দুজনে তার কাছে গেল। ভাইজান, আজ 2 দিন ধরে শামীম রে খুঁজতেছি, কোথাও পাইতেছি না। সেদিন রাতে তো আপনাদের সাথে বাজারে দেখছিলাম, বলতে পারেন কই আছে শামীম? আমি কেমন করে বলবো, আর তোদের বলে বা কী হবে? আবার তোরা মজুমদারের কাছে গিয়ে মার খাওয়াবি। না ভাইজান, হের বাপে হেরে খুঁজতাছে। 2 দিন থাইকা দেখতে না পাইরা বেচারা কেমন জানি হয়ে গেছে। আমি ওরে সাগর পার কইরা দিছি, ওর ওপর অত্যাচার করা সহ্য করতে না পেরে ওরা আমি মাগনামা ঘাটের ওই দিক দিয়া পাঠাই দিছি। ওর বাপ রে গিয়া বলবি আমি শামীম রে পাঠাইয়া দিছি ওর ভালোর জন্য। সোহেল আর করিম বড় ভাইয়ের কাছে এসব শুনে এসে রহিম মিয়াকে সব বলে। রহিম মিয়া সব শোনার পর সোহেল আর করিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমার বাপের কাছে যে একটা টাকাও নাই, ওয়া কি খাইতাছে কি করতাছে কে জানে। ওয়া তো কোনো কাম কাজ জানে না, ওয়া তো কারো কাছে জোর করে কোনো কাম কাজ নিতে পারবো না। চাচা, এখন আর কাইন্দা কি হইব? তুমি বা আমরা যদি কখনো কেউ চিটাং যাই তাহলে ওরে খোঁজ করে নিয়ে আসবো। আমার বাপ যে কোন কষ্টে আছে কে জানে, আমি কি তারে আমার কাছে রাখতে পারতাম না? আমি কি জানতাম আমার উপরে এত অভিমান কইরা এত দূরে চলে যাইব? আল্লাহ, আমার মা বাবাহীন বাপটারে দেইখা রাইখো। আল্লাহ, আমার বাপে এখন তুমি ছাড়া আর কেউ নাই। আমার বাপ যে বোকা, ওরে যদি কেউ মাইরা ফালায়। আল্লাহ, আমার বাপের লগে মৃত্যুর 1 দিন আগে হইলেও দেখা করাইও, আমি ওর পায়ে ধরে মাপ চাবো। চাচা এমন করে বইল না, তোমার পোলার কিছুই হইব না। দেখো আল্লাহ তোমার পোলারে অনেক ভালো রাখবে। তার মতো ভালো পোলা তো আর হয় না। ভালো মানুষরে আল্লাহ দেইখা রাখে। বিয়ে করে সুপ্রিয়া চিটাং চলে যাওয়ার পরের দিন হানিমুনে তারা রাঙ্গামাটি যায়। তারা যেন ভুলে গেছে শামীম নামে কারোর সাথে তারা অন্যায় করছে। শামীম কেমন আছে, কী করতেছে তারা কোনো খবর নেওয়ার প্রয়োজন মনে করে নাই। সত্যি বলতে বিয়ে করলে নতুন বড় বউ এসব মনে রাখেও না। তারা তাদের দাম্পত্য জীবন নিয়ে ব্যস্ত থাকতেছে, অন্য কিছু ভাবতে চায় না। সেটা যেন কোনো নবদম্পতি হোক না কেন। তারা সেখানে 4 দিন থেকে চিটাং ফিরে আসে। মেয়ে চিটাগাং এসেছে শুনে মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে আসার জন্য মজুমদার চিটাং শহরে গিয়ে তার মেয়ের জামাইকে নিয়ে আসলো। বাড়িতে এসে সুপ্রিয় শামীমের কথা মনে পড়ে গেল, তাই সে শামীমকে খুঁজতে একাই সাগর পাড়ে গেল। এদিকে শামীম এবার যেখানে খুব সিরিয়াস রোগী আছে সেই ওয়ার্ডের দিকে গিয়ে পরিষ্কার করতে লাগলো। শামীম তার যে কোনো কাজ করলে সে কাজ মনোযোগ সহকারেই করে, তাই তাকে কেউ ডাকলেও অত সহজে শুনতে পারে না। এমন সময় একটা মেয়ে এসে শামীমকে ডাকতে লাগলো, এই ছেলে বলে। এখানে যেহেতু অনেক ছেলে আছে তাই শামীমের এই ডাক শুনেও মাথা তুলে সামনে তাকালো না। শামীমকে তো বাদল ছাড়া কেউ ডাকতে আসবে না, এখানে হয়তো বা অন্য কাউকে ডাকতেছে। মেয়েটার বেশি ডাকলো না, কারণ এটা হসপিটালে, এখানে অনেক রোগী আছে। তাই সে এবার শামীমের কাছে এগিয়ে গিয়ে দিল এক ধাক্কা। এমনি শামীম নিজেকে সামলাতে না পেরে ভেজা ফ্লোরে স্লিপ কেটে পড়ে গেল। ওরে আল্লাহ রে, কে আমার এমন করে ধাক্কা মারলো রে? আজ মনে হয় আমার কোমরটা গেল রে। এই শালা, সেই কখন থেকে তোকে ডাকছি, কানে শুনতে পাস না? শামীম এবার মাথা তুলে দেখে একটা মেয়ে, দেখতে ততটা সুন্দর না, তেল কালোর মতো দেখতে, তবে চেহারার মাঝে একটা আর্ট আছে যা যে কোনো ছেলেকে পাগল করে দেবে। মেয়ে পাতলা লম্বা মাথায় ওড়না দিয়েছে আর লম্বা জামা পরেছে। পা থেকে মাথা পর্যন্ত মেয়েটাকে শামীম দেখতেছে আর ভাবতেছে, এনারা তো কোথাও দেখিনি। ওই শালা, জীবনে মেয়ে মানুষ দেখিস নাই? অমন করে কি দেখিস? আর তোরে যে এতক্ষণ থাইকা ডাকতেছি তা কি তোর কানে যায় না? শামীম এবার মেয়েটাকে রাগ দেখে ভয় পেয়ে গেল। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো আর শামীমের হাত পা কাঁপা শুরু হয়ে গেল। ওই, তুই কি বোবা নাকি রে? হ্যাঁ, কথা বলতে পারিস না? আমি কোনো দোষ করি নাই তো। আপনি তো এই ছেলে করে কারে জানি ডাকতেছেন। আমি কি জানতাম না কি আমার ডাকতেছেন? আমি কি কোনো দোষ করেছি ম্যাডাম? দোষ মানে অনেক বড় দোষ করেছিস তুই। কি দোষ ম্যাডাম? তুই এই জায়গা পরিষ্কার করতেছিস কেন? আর তোকে দেখে তো ক্লিনার মনে হয় না। তাহলে আমার বালতি আর পরিষ্কার ঝাড়নটা ধরে এই জায়গা পরিষ্কার করছিস কেন?
চাঁদকে আসতে দেখে বাদল তার কাজ ফেলে চাঁদের পিছনে পিছনে আসলো। এসে দেখে চাঁদ শামীমের সাথে কড়াভাবে কথা বলতেছে। আর বেচারা শামীম চাঁদের এমন কথা শুনে ভয় কেমন যেন জড়সড় হয়ে গেছে। তাই বাদল এক প্রকার দৌড়ে চাঁদ আর শামীমের কাছে গেল। চাঁদ, আর ছেলেটার সাথে অমন করে কথা বলিস না। দেখছিস না তোর কথা শুনে কেমন ভয়ে কাঁপতেছি। চাঁদ এবার লক্ষ্য করে দেখলো বাদল মহন্তর কথা তো সত্য। এই ছেলে সত্যি সত্যি অনেক ভয় পাইছে। ছেলে মানুষ এত ভয় পায় মেয়েদের তা তো আগে জানতো না চাঁদ। শামীমের এমন কাণ্ড দেখে চাঁদ এবার হেসে দিল। বাদল দাদা, এই বাদলটাকে? ওর নাম শামীম। স্বপন স্যার ওরে আজকে প্রথম এখানে নিয়ে আসছে। আর তুই তো নাই, তাই তোর এরিয়ায় কেউ পরিষ্কার করে দিতেছিল না। তাই বাধ্য হয়ে শামীমকে বলেছিলাম তুই না আসা পর্যন্ত যেন তোর জায়গাটা পরিষ্কার করে দেয়। তাহলে এই বাদলটাকে স্বপন স্যারে আনছে? হুম, এ আমাদের সাথে লাশ নিয়ে আসার কাজও করবে। চাঁদ এবার বাদলের এমন কথা শুনে হো হো করে হেসে উঠল। দাদা, তুমি কি পাগল? দেখছো না বলদটা কেমন করে এখনো কাঁপছে? সে কিনা আমাদের সাথে লাশ আনতে যাবে? ওর যা অবস্থা, ওখানে না মরেই যাই। সেটা পরে দেখা যাবে। নে, এবার তোর কাজ তুই কর। আর শামীম, এ হচ্ছে চাঁদ। চাঁদ, এটা শামীম। এখন যা, যে যার মতো করে কাজ কর। দুপুরের খাবারের সময় হলো বলে। শামীম এবার দ্রুত সেখান থেকে তার কাজের জায়গায় চলে আসলো। আর একটু হলে শামীম মরেই যেত বোধ হয়। শামীমের এমন কাণ্ড দেখে চাঁদ মুচকি মুচকি হাসতে লাগলো আর তার কাজ করতে লাগলো। আসলে চাঁদ প্রায় দেরি করে আসে। চাঁদকে কোনো ডাক্তার বা নার্স কেউ কিছু বলতে পারে না। চাঁদকে অনেক ডাক্তার নার্স খারাপ প্রস্তাব দিয়েছিল। তাদের কথায় যদি চাঁদ রাজি থাকে তাহলে চাঁদকে বড় নার্স করে দেবে। তো চাঁদ তাদের কারো কথায় কান্না দিয়ে তার যেটা কাজ সেটাই করে গেছে। বরং চাঁদকে যে ডাক্তার নার্স ছেলে খারাপ প্রস্তাব দিছে, চাঁদ সাথে সাথে তাদের গায়ে থাপ্পড় বসিয়ে দিছে। চাঁদ এই সব ডাক্তার আর নার্সের জন্য নাইট ডিউটি করে না। চাঁদকে দেখলে মনে হবে সে অনেক রাগী বা বদমেজাজি, কিন্তু চাঁদ মোটেও তেমন না। চাঁদ অনেক ভদ্র আর নম্র, ভালো একটা মেয়ে। দুপুরে যে যার খাবারের জন্য চলে গেল, কিন্তু একজন গেল না, সে হচ্ছে শামীম। আজকে তো হাসপাতাল থেকে রিলিজ পেয়ে আজকেই কাজে ধরলো। প্রথমে সে দুপুরের খাবার কোথায় পাবে? শামীমের তো আপন কেউ নেই এই শহরে যা তারা এসে তারকে খাবার দিয়ে যাবে। শামীম তো এটাও জানে না ক্যান্টিন কি, আর ক্যান্টিনে বা বাকিতে খাবার পাওয়া যায়। সে যদি হাসপাতালে স্টাফ হয়, সেদিন দুপুরেও আর শামীমের খাওয়া হলো না। তাই শামীম হাসপাতালের ভিতর থেকে বাইরে বের হয়ে সে একটা ট্যাপ থেকে পানি খেলো। পানি খেয়ে সে শামীম যে জায়গাটা বসেছে তার ঠিক পাশে একজন বয়স্ক লোক বসে। তাকে দেখে মনে হচ্ছে তিনি বড্ড ক্লান্ত। হয়তোবা শামীমের মতো তিনিও না খেয়েছে। ওই বৃদ্ধ লোকটিকে দেখে শামীম ওর আব্বার কথা মনে পড়ে গেল। তার আব্বা কি ভালো আছে তাকে ছাড়া? একটা বারও কি শামীমের কথা মনে পড়তেছে না? শামীম যে ওর আব্বা ছাড়া এক মুহূর্তের জন্য ভালো নেই। বাবা মা ছিল না, তবুও তো তার আব্বা ছিল। আর সে মানুষটাও নাই তার জীবনে। শামীমের বারবার মনে চাচ্ছে ছুটে তার আব্বার কাছে যেতে, কিন্তু শামীম যে রাস্তা চেনে না, যাবে কেমন করে? শামীম ভাবতে লাগলো, যদি শামীমের কোনো হাতে তার আগে ব্যথাটা তার আব্বা পেত, ছুটে চলে যেত শামীমের কাছে, শামীমের জন্য কান্নাকাটি করত। সে আব্বা কেমন করে শামীমের গায়ে হাত তুলতে পারল? যে আব্বা কখনো তাকে মারে নাই, সে আব্বা তাকে মারলো, আবার তার চোখের সামনে থেকে চলে যেতে বলছে। হতে পারে আব্বা মন থেকে বলে নাই এই কথাগুলো, হয়তোবা তার সুখের জন্য বলেছে। আব্বা, আমি এই শহরেরও ভালো নাই, তোমার কথা খুব মনে পড়তেছে আব্বা। আমার মনটা তোমাকে দেখতে অনেক ছটফটাচ্ছে আব্বা। আমি তোমার চোখের আড়াল হতে চাইছি, তাই বলে এত দূরে আসতে চাই না আব্বা। আমার ভাগ্য যে আমাকে এখানে এনে ফেলেছে আব্বা। তুমি কি ভালো আছো আমাকে ছাড়া? আমি যে ভালো নাই তোমাকে ছাড়া। আমাকে কেউ ভালোবাসে না, কেউ আদর করে না আব্বা। আব্বা, তুমি কি আমার কাছে আসতে পারবে না? একটু একটু কি বুকে জড়িয়ে নিতে পারবে না? আমার যে খুব কষ্ট আব্বা, এই কষ্ট কি আল্লাহ কখনো দূর করে দিবে না আব্বা? এই কথাগুলো মনে মনে বলতেছিল, আর শামীমের চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতেছিল। আর শামীম আরও একা, তার পাশে আর কেউই নেই। শামীম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ওই স্থান ত্যাগ করলো। শামীম তো আর জানে না কতক্ষণ বিরতি। চাচ্ছ আরও অনেকেই এখানে দুপুরের খাবার খাচ্ছে, কিন্তু সবাই আছে, নতুন ছেলে নাই, ব্যাপার কি?
চাঁদ আরও ভালো করে একটা করে খাবার টেবিলে দেখতে লাগলো। শামীমকে কোথাও দেখা যাচ্ছে না। তাহলে কি সে আজ দুপুরের খাবার নিয়ে এসে নেই? ধুর, আসলে আসবে, না আসলে নেই। তাতে তো চাঁদের কি? আর আমি বা কেন ওর কথা ভাবতেছি না? তবুও কাজ তো আমাদের সাথে করে, খোঁজ না একটা দায়িত্বের মধ্যেই পড়ে। বাদল দাদা, স্বামীর নামে ছেলেটাকে যে দেখছি না। আসলেই তো, নাকি আসে নাই সে, না এখানে যে খেতে হয় তা জানে না। হতে পারে দাদা। আচ্ছা, আগে আমরা খাওয়া শেষ করে না হয় ওকে পাঠিয়ে দেব। ঠিক আছে। রহিম মিয়া সমুদ্রের পাড়ে বসে আছে, তার পাশে শুটকির আড়ত। এখানে অনেকেই কাজ করতেছে। এই আড়তের মহাজন অবশ্য রহিম মিয়াকে বলছিল শামীমকে তার আড়তে কাজে লাগিয়ে দিতে, মাস শেষে 8,000 টাকা দিত। কিন্তু রহিম মিয়া তা না করে মজুমদার বাড়িতেই শামীমকে রাখছিল। আজ শামীমকে যদি এই জায়গায় কাজ করতে দিত, তাহলে হয়তো শামীম তার চোখের সামনে থেকে আড়াল হতো না। রহিম মিয়ার চোখ আজ সাগরের গভীর জলে। একদিন মজুমদারের বড় নৌকাটা নিয়ে বাপ-পোলা সাগরের মাঝে নিয়ে অনেক আনন্দ করেছিল। সেই দিনই তার পোলাটাকে সবচেয়ে বেশি খুশি দেখেছিল। বাপ, তুই কি করে আমাকে ছেড়ে আছিস? আমার কথা কি তোর মনে পড়ে না? আমি না হয় তোর একটু ভালোর জন্য চোখের আড়াল হতে বলছিলাম, তাই বলে আমাকে একা করে দিয়ে একেবারে চোখের আড়াল হলি তুই? তুই কি জানিস না তোর আব্বা তোকে ছাড়া থাকতে পারে না, তোর কষ্ট সহ্য করতে পারে না? বাপ, আর কষ্ট দিস না, চলে আয় আমার কাছে। এবার আর তোকে চোখের আড়াল হতে দিব না, চোখে চোখে রাখবো তোকে বাপ। দরকার হলে এসে আমাকে যা শাস্তি দিবি তাই মাথা পেতে নিব বাপ, তবুও তুই ফিরে আয়। রহিম মিয়ার এই আর্তনাদ কেউ দেখতেছে না। রহিম মিয়া যেন তার ছেলেকে দেখতে না পেয়ে দিন দিন পাগল হয়ে যাচ্ছে। বাপ ছেলের কত স্মৃতি মনে পড়ে এখন রহিম মিয়ার। ছোট থাকতে শামীমকে কত যে পিঠে নিয়ে বেরিয়েছে, কত জায়গায় ঘুরতে নিয়ে গেছে। কখনো ছেলের হাত ছেড়ে দিত না। চুপি চুপি বাবা ছেলে কত দেখা করেছে। মাঝে মাঝে বসে বাবা ছেলে কত হাসি ঠাট্টা করতো। শামীমকে যখন মজুমদার মারত, সেদিন সারা রাত আল্লাহর কাছে ফরিয়াদ করত তার ছেলে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, একটু সুবুদ্ধি হয়। প্রতি জুম্মার নামাজ শেষে যে তবারকটুকু পেত, রহিম মিয়া ছেলের জন্য নিয়ে আসতো। কেউ যদি দাওয়াত দিত, রহিম মিয়াকে ছেলের জন্য চুপি সেরে খাবার এনে দিত। শামীমকে পাশে বসেই খাওয়াতো। শামীমের জন্য নিজের স্ত্রী সন্তানের কাছে কত যে অপমানিত হয়েছে রহিম মিয়া, তার শেষ নেই। এসবকে সব ভুলে গেল শামীম। তাকেও কি ভুলে গেল ছেলেটা? কাঁদতে কাঁদতে সব ভাবতে লাগলো রহিম মিয়া। হঠাৎ রহিম মিয়া খেয়াল করলো আড়তে কাজ করা সবাই যে যার মতো করে খাচ্ছে, কিন্তু যার ছেলে বা মেয়ে এখানে কাজ করতেছে তারা নিজে হাতে খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য রহিম মিয়া সহ্য করতে না পেরে অনেক দূরে গিয়ে কান্না করে গলা ফাটিয়ে চিৎকার করে বলতেছে, তোর কপালে এমন মায়ের ভালোবাসা জোটে নাই বাপ, তোকে কখনো মায়ের ভালোবাসা দিতে পারি নাই, আমাকে মাপ করিস বাপ। তোর কাছে অনুরোধ করি, ফিরে আয় আমার কাছে, এবার তোকে মায়ের ভালোবাসাও দিব। আয় বাপ, ফিরে আয়। সুপ্রিয়া তার বাড়ি আসার পর শামীমকে খুঁজতে বের হলো। সুপ্রিয়া জানে শামীমের মন যত খারাপ থাকুক না কেন, শামীম সমুদ্রের পাড়ে থাকবে, আর শামীম এই এলাকা ছেড়ে কোথাও যাবে না। দরকার হলে আজ আমি শামীমের পা ধরে ক্ষমা চেয়ে নেব। এবার আমি শামীমকে নিয়ে আমার সাথে যাব। এখানে আর ওকে এত অবহেলার মাঝে রাখবো না। মনে মনে কথাগুলো বলে নিজেই হাসতে লাগলাম। পাগলটা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। পাগল, সত্যি পাগল। কেউ কাউকে এতটা ভালোবাসে? হতে পারে আমি ওর ভালোবাসার মূল্য দিতে পারিনি, কিন্তু তাকে খুব সুন্দর আর ভালো একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে তার কষ্টের একটা সাথী করে দিব। পারলে ওকে নিয়ে গিয়ে ভালো কোনো কাজ শেখাবো, আর এখানে রাখবো না ওকে। সুপ্রিয়া সমুদ্র পাড়ে গেল। যে জায়গায় শামীম বসে থাকতো সেই জায়গাটা আজ ফাঁকা, কেউ নাই। সুপ্রিয়ার বুকটা ছেদ করে উঠল। মনে মনে ভাবতেছে হয়তো বা আসে নাই, পরে আসবে মনে হয়। যাই একটু সামনে থেকে ঘুরে আসি। সুপ্রিয়া সামনে গিয়ে দেখে সমুদ্রের দিকে মুখে একজন চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে। সুপ্রিয়ার একটু সামনে গিয়ে দেখে এটা তো রহিম চাচা। তাই সুপ্রিয়া দ্রুত পা চালিয়ে রহিম মিয়ার কাছে গেল। চাচা, আপনি এমন পাগলের মতো করে চিৎকার করছেন কেন? ছোট মালকিন, আমার বাপটারে আজ 8-9 দিন থাইকা দেখি না। কোথায় আছে পাগলটা? আমাকে বলুন, আমি নিয়ে আসতেছি। সেদিন হয়তো আপনার আর আমার উপর খুব রাগ হয়েছিল, তাই হয়তো আসতে চাইতেছে না। কই থাইকা আনবেন তারে ছোট মালকিন, কই থাইকা? সে আর এই এলাকায় নাই, এই এলাকা ছেড়ে সেদিনই চলে গেছে। এসব আপনি কি বলেন চাচা? শামীম এমন কাজ করার সাহস কোনোদিনও পাবে না। যেখানে আমার বাবা ওকে চিটাগং শহরে লবণের টাকা আনতে পাঠাতে চাইলে যেতে চায় না, সে কিনা
আমি বিশ্বাস করি না। ছোট মালকিন, এটাই সত্যি। পোলাটা আমারে একা কইরা চইলা গেছে। কই গেছে জানেন আপনি? সবাই কয় হ্যাঁ নাকি চিটাগাং শহরে আছে। সবগুলো কথা রহিম মিয়া সুপ্রিয়াকে কেঁদে কেঁদে বলছে। রহিম মিয়ার চোখের পানি দেখে সুপ্রিয়ার চোখে পানি এসে গেছে, কারণ সেও তো শামীমকে কোনো এক সময় ভালোবাসতো। শামীমের বুকে মাথা রেখে শুয়েছিল তার সাথে। যদি শামীম চিটাগং শহরে থাকে তাহলে আপনাকে চিন্তা করা লাগবে না, আমি ওকে খুঁজে বের করে এনে দিব আপনার কাছে। সেদিন কি সত্যি আমার পোলায় আপনার স্বামীর ওইগুলো চুরি করছিল ছোট মালকিন? না চাচা, সে চুরি করে নাই। আমার স্বামী, আমার ভাবি, আমি শামীমকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এমন কাজ করি। তবে চাচা বিশ্বাস করেন, শামীমের ভালোর জন্য ওকে বের করে দিতে চাইছি, যাতে সে অন্য কোথাও গিয়ে ভালো থাকে। কিন্তু আব্বু আর ভাইয়ারা যে তাকে এমন করে পশুর মতো মারবে তা জানতাম না। আমার স্বামী শামীমের জন্য এখনো আফসোস করে চাচা। এসব কথা বলতে গিয়ে এবার সুপ্রিয়া নিজেই কেঁদে ফেলল। সুপ্রিয়া নিজেও জানে শামীমের সাথে সে কত বড় অন্যায় করেছে। মানুষ কাছে থাকলে তার ভালোবাসা বোঝা যায় না, আর যখন একটু দূরে চলে যায় তখনই তার ভালোবাসাটা উপলব্ধি করা যায়। সুপ্রিয়া রহিম মিয়াকে সেখানে থেকে জোরে করে নিয়ে আসে। রহিম মিয়াকে ওর বাড়িতে দিয়ে সুপ্রিয়া ওর নিজের বাড়িতে চলে যায়। এসে তার স্বামীকে সব কথা বলে। সৌরভও তাকে আশ্বস্ত করে চিটাগাং শহরে শামীম থাকলে তাকে খুঁজে বের করবে। সুপ্রিয়া সেখানে আরও 2 দিন থাকার পর চিটাগাং চলে আসে। শামীম আবারও হাসপাতালের ভিতরে ঢুকে তার কাজ করতে লাগলো। পেটে ক্ষুধা লাগলো যে তাকে কাজ করতে হবে। এইরকম কতদিন যে দুপুরবেলা না খেয়ে কাজ করছে শামীম, তা আবার রোদ বৃষ্টির মধ্যে। এখানে তো পাকা ঘর, ফ্যান আছে। তাই শামীমের ক্ষুধাকে প্রাধান্য না দিয়ে তার নিজের কাজ করতে লাগলো। এদিকে বাদল, ননি, গোপাল চাঁদ খাওয়া শেষ করে এসে তাদের কাজের স্থান এসে দেখে একেবারে পরিষ্কার তকতকা। তারা ভেবে পাচ্ছে না কে এই কাজ করলো। তখন 3 জনে মনে পড়ে গেল শামীমের কথা। তাই তারা 3 জন শামীমের কাছে গেল। কিরে, তুই কি আমাদের কাজের জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছিস? জি ভাই। তোকে কে করতে বলেছে এসব? প্রথম দিনে এসেই পাখনা গজিয়ে গেছে তোর। নিজেকে কি সবার কাছে ভালো হিসাবে তুলে ধরতে চাস? তোর যদি আজ প্রথম দিন না হতো তাহলে তোকে ঠাটিয়ে সর বসে দিতাম কয়টা। এই শালা, তোকে এসব করতে কি কেউ বলেছে? তুই দেখছি মানব দরদ করতে পছন্দ করছিস। না মানে আপনারা তো সবাই খেতে গেছেন, আর এইখানে কাউকে চিনিও না, তাই একা একা নিচে ভালো লাগতেছিল না, তাই উপরে চলে আসি। এসে দেখি একটা রোগী বমি করছে, আর একজন রোগী নিয়ে আসছে, তার রক্তে মেঝে নোংরা হয়েছিল। সেই সময় একজন ডাক্তার এসে সবাইকে খুঁজতেছিল আর গালি দিতেছিল আপনাদের, তাই আমি এইসব করেছি। আসলে কাজ করলে সময়ও তাড়াতাড়ি চলে যায়, তাই আর কি। দুপুরে কি খাইছিস? শুধু পানি। শামীমের কথা শুনে 3 জনের দিকে চোখাচোখি করতে লাগলো। পৃথিবীতে এমনও অদ্ভুত মানুষ আছে, তারা হয়তো জানে না। তারা তো প্রথমে ভেবেছিল শামীম মনে হয় টাউট, তাই তাদের মন জয় করে তাদের জায়গা নিতে চায়। কিন্তু শামীমের এমন অদ্ভুত কথা শুনে তারা অবাক। ওদেরকে গালি দিছে ডাক্তার, তাই বলে তাকে এসে সবার কাজ করে দেওয়া লাগবে? আর দুপুরে নাকি সে পানি খেয়ে আছে। এই কথা শুনে 3 জনের চোখে জল এসে গেছে। ওই, তুই খাবার নিয়ে আসিস নাই? না। তাহলে তখন কেন বললি না? তাহলে তোকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াতাম। এতটা ভালো মানুষই এই শহরে দেখাস না, একদিন দেখবি তোর প্রাণটাও চলে যেতে পারে। শোন, নিজের কাজটা করবি, অন্যের কাজ করার দরকার নেই। সেই দিন বিকেলে বাদল শামীমের আইডি কার্ড আর তার হাসপাতালে কাজ করার পোশাক নিয়ে আসে ইনচার্জের কাছ থেকে। সন্ধ্যার সময় ডাক্তার স্বপন যখন চলে যাবে তখন সে শামীম আর বাদলকে ডাকে। বাদল, শামীম কিন্তু তোমাদের সাথে থাকবে, বুঝলে? থাকতে পারবে কি সে? আরে পারবে শামীম, এখন থেকে তুমি এদের সাথে থাকবে। আর শোনো, ওরা যার কাছে মেসে খায়, আজ থেকে তুমিও ওদের সাথে খাবে। তোমার মতো অনেকেই সেই মেসে খায়, বুঝলে? আর সব সময় বাদলের কথা মতো চলবে, মন দিয়ে কাজ করবে। দেখবে একদিন তোমার কপালেও সুখ এসে ধরা দিবে, ঠিক আছে? শামীম কাজ শেষ করে বাদলের পিছনে পিছনে গেলে, যেহেতু শামীমকে বাদলের সাথে থাকা লাগবে। যেতে যেতে বাদল আর ননী গোপাল শামীমকে বলতেছে, শামীম, তুই কি ভূতে ভয় পাস? না, পায় না ভয় এসবে। আমরা যেখানে থাকবো তার 100 হাত দূরেই কিন্তু লাশ কাটার ঘর। আমরা যেখানে থাকবো সেখানে তো আর লাশ কাটে না। না,
শামীম আর ওদের সাথে কোনো কথা বললো না। শামীমকে থাকার জন্য আলাদা একটা ঘর দিল ওরা। শামীম সেই ঘরে গিয়ে দেখে সব ঠিক আছে, কারেন্ট আছে, গোসল করার জায়গা আছে, কাপড় শুকানোর জন্য ব্যালকনি আছে। তবে যে বিল্ডিংটা থাকতে দেওয়া হয়েছে সেটা অনেক পুরনো। শামীম গোসল করে সে বাদল আর ননী গোপালের সাথে খেতে গেল। আজ প্রায় 10 দিন থেকে শামীম এই হাসপাতালে কাজ করতেছে। প্রায় সবার মন জয় করে নিয়েছে। এখানে অনেক বৃদ্ধ মহিলা পুরুষ কাজ করে। তাদের যদি কাজ করতে কষ্ট হয় তো শামীম তাদের কাজও করে দেয়। কেউ যদি না আসে তার কাজও করে দেয় শামীম। এই 10 দিনে সবার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। সেদিন কাজ করতেছিল শামীম, হঠাৎ করে বাদল এসে বলল একটা লাশ আনতে যেতে হবে, বাড্ডা ডোবায় পাওয়া গেছে। শামীমকে গিয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স বসতে বলল। শামীম বাদল মহন্তের কথা মতো অ্যাম্বুলেন্সে গিয়ে বসার পরই নানি গোপাল, চাঁদ, বাদল, একজন নার্স আর একজন ডাক্তার আসলো। সবাই এসে বলল ড্রাইভার গাড়ি চালিয়ে বাড্ডার যেখানে লাশ আছে সেখানে নিয়ে গেল। অ্যাম্বুলেন্স থেকে নেমে দেখে অনেক মানুষের ভিড় জমেছে আর পুলিশ সবাইকে দূরে সরিয়ে দিতেছে আর বলতেছে কেউ দেখেছে কিভাবে মারা গেছে বা কে মেরেছে। কোনো মানুষ কোনো কথাই বলতে পারলো না। শামীমকে আর চাঁদকে গ্লাস মুখের মাস্ক সরিয়ে দেওয়া কাপড় দেওয়া লাগলো। সেগুলো পরে তারা ডোবায় নামলো। নেমে দেখে একটা মেয়ের লাশ। মেয়েটার শরীর অনেক আঁচড়ের দাগ, তার শরীরের পোশাক অনেক জায়গায় ছেঁড়া। আর মেয়েটা দেখতেও সুন্দর। শামীম আর মেয়েটার দিকে না থেকে চোখ বন্ধ করে ফেললো। যখন ডোবা থেকে লাশ তোলা হচ্ছে তখন সবাই যে যার মতো নাক মুখ দিয়ে চেপে ধরলো। অনেকে মোবাইল ক্যামেরা বের করে ভিডিও করতেছে, কেউ ফেসবুক লাইভে গিয়ে সরাসরি দেখাচ্ছে। লাশ দ্রুত গাড়িতে তোলা হলো। পুলিশ বলল লাশ পোস্টমর্টম হলে রিপোর্ট দিবেন, আর লাশের কোনো আত্মীয় আসলে তাকে লাশ আগেই দেবেন না, আমাদেরকে জানাবেন। লাশটা স্ট্রাকচারে মাঝে শামীম, ডাক্তার আর নার্স একদিকে, বাকি 3 জন অন্যদিকে। এদেশে মানুষরূপী জানোয়ারের কোনো অভাব নাই। দেখছো কিভাবে মেয়েটাকে রেপ করছে? স্যার কি মনে হচ্ছে লাশটা দেখে? মানে কবে মারা গেছে আর কতজন এমন জঘন্য কাজ করেছে? মেয়েটার মনে হয় আজ ভোরেই মারা গেছে, আর মেয়েটাকে মনে হয় শ্বাসরোধ করে মারা হয়েছে। এই দেখে গলায় হাতের দাগ। এখানে মেয়েটার দোষ আছে। দেখেন স্যার কেমন পোশাক পরে বের হয়েছিল। এসব ওয়েস্টার্ন কাপড় পরে কোনো ছেলের সামনে দিয়ে গেলে এমনই করবে। এদিকে শামীম মনে মনে ভাবতেছে সেদিন যে রাতে মেয়েটা ওসব কাজ করতেছিল তাহলে সেটা কি? আর কেউ জোর করে কারোর সাথে এমন করলে ধর্ষণ। দর্শিটা মেয়েটার লাশ নিয়ে আসার পর লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। আর এদিকে প্রত্যেকটা টেলিভিশনে এই ধর্ষণের খবর প্রচার করা হচ্ছে। এই হাসপাতালে একটা নিয়ম আছে, কোথাও থেকে লাশ নিয়ে আসলে যারা লাশ আনে তাদেরকে আলাদা কিছু টাকা দেওয়া হয়। তো সেদিনও লাশ নিয়ে আসার পর বাদলদেরকে মোট 3,500 টাকা দেওয়া হয়। বাদল নিজে নেয় 1,000 টাকা, চাঁদ 1,000, ননী গোপাল 1,000 আর শামীমকে 500 টাকা। তখন বাদল শামীমকে বলল কিরে তুই কয় টাকা পেলি? ভাই আপনি নিজেই তো আমারে 500 টাকা দিলেন। আমরা কত করে নিলাম? 1000 টাকা করে। তোকে যে ঠকালাম তাতে কি তোর আমাদের উপর রাগ হলো না? ভাই রাগ হইতে যাবো কেন? আপনাদের নিশ্চয়ই টাকার প্রয়োজন বেশি, তাই আপনারা বেশি করে নিলেন। আর আমার এই 500 টাকা খরচ করারও জায়গা নাই। তোর পরিবার নাই, মা বাবা নাই, ভাই বোন নেই, তাদের দিবি না? তোর কি টাকার প্রয়োজন সত্যিই নাই? শামীম ওদের কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে সে জায়গা ত্যাগ করে। শামীম আজ জীবনে প্রথম কাজ করে একসাথে 500 টাকা পেয়ে অনেক খুশি। সেই খুশিতে শামীম হাসপাতালের বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে এসে দেখে একটা 10-12 বছরের বাচ্চা 5 টাকার জন্য মানুষের কাছে হাত পাততেছে। কেউ বাচ্চাটাকে টাকা দিচ্ছে তো কেউ ধাক্কা মেরে সরিয়ে দূরে দিতেছে। বাচ্চাটাকে দেখে শামীমের মনে মায়া হলো, আর তার নিজের কথাই মনে পড়ে গেল। তাই সে বাচ্চার কাছে এগিয়ে গিয়ে বাচ্চাটাকে তুলে সাইডে নিয়ে আসলো। আমি কোনো কিছু করিনি, আমার মাইরেন না। আমি আর কারো কাছে খাওয়ানোর জন্য টাকা চাবো না, কারো কাছে যাবো না, তবু আমারে মারবেন না। আরে আরে তুই কান্না করস কেন? আমি কি তোরে মারতে চাইছি নাকি? কান্না থামা। আচ্ছা তুই মানুষের কাছে হাত পাইতা ভিক্ষা করতেছস কেন? তোর বাপ মাই কই? আমার মা বাবা কেউ নেই, সবাই আমারে বেজন্ম বলে। আমারে নাকি এক ভিখারি মহিলা ডাস্টবিনে পাইছিল, তারপর তিনি আমারে কিছুটা বড় করার পর মইরা যান। তার একটা মাইয়া আছে, সে আমারে ভাই বইলা রাখে। আজ 3 দিন ধরে ঘরে খাওয়ার নাই, তাই মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা চাই। শামীম বাচ্চাটার কথা শুনে অবাক। একটা শিশু বাচ্চাকে ডাস্টবিনে একজন মা কেমন করে ফালাই যাইতে পারে? শামীম তো জানে মায়ের কাছে তার 1000টা সন্তানের সমান, কাউকে কারো চেয়ে কম ভালোবাসে না। প্রত্যেকটা মা তার পেটের সন্তানকে নিজের বুক দিয়ে আগলে রাখে। শামীম তো জানে না এটা ঢাকা শহর, রাতের আধারে এখানে অনেক অবৈধ কাজ হয়।
হয়তোবা কোনো প্রেমিক প্রেমিকার গোপন কাজের ফসল এই ছেলেটা। নিজেদের সম্মান রক্ষা করতে গিয়ে বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছে। তোর বোন এখন কই আছে? বস্তিতে ঘরে আছে। তোর বোনের নাম কি আর বয়স কত? ওর নাম পুতুল, আমার মতোই ওর বয়স। তোর নাম কি আর তোরা দুই বোন কি পড়াশোনা করস? আমার নাম সোহাগী। আমরা দুইজনে আগে পড়তাম, এখন টাকার অভাবে পড়তে পারি না। এখন নিজেই খাইতে পারি না, আর পড়বো কেমনে? তাই দুজন দুইটা সাহেবের বাসায় কাজ করি। শোন, আজ থেকে এসব কিছুই করবি না। এই যে ধর, এখানে 500 টাকা আছে, এটা দিয়ে আপাতত দুই বোন কয়দিন চল। আর এখন থেকে প্রতিদিন স্কুল যাবে। মাস শেষে তোদের পড়াশোনার খাওয়ানোর টাকা আমি দিব। সোহাগী শামীমের কাছ থেকে টাকা নিয়ে শামীমকে জড়িয়ে দিয়ে কান্না করতে লাগলো। শামীম সোহাগীর মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না করতে মানা করলো। সেখান থেকে যাওয়া আগে সোহাগীকে বলল, আমি ওই যে হাসপাতালটা দেখতেছিস, ওইখানে কাজ করি। কখনো কোনো দরকার হলে আমার কাছে আসবি, বুঝলি? আর মাস শেষে তোদের দুই বোনের যত টাকা লাগবে আমারে কবি, আমি দিব। সোহাগীকে বিদায় দিয়ে শামীম আবারও হাসপাতালে চলে আসে। সেই বাদল, চাঁদ, ননি গোপালের সামনে পড়ে। তখন তারা তিনজনই শামীমকে প্রশ্ন করে, তোর টাকা 500 কই? কেন? বাইর কর টাকা। কই তোর? টাকাটা কি খরচ করেছিস নাকি তোর কাছে আসে? তোমাদের বলতে যাবো কেন? এত ভালো মানুষ সাজিস না শামীম। তুই যে টাকা ওই রাস্তার মেয়েটাকে দিলি তা আমরা তিনজনেই দেখেছি। ওই শালা, বাচ্চাটা তোর কি লাগে যার জন্য তারে সব টাকা দিয়ে দিলি? নিজে চলবি কি দিয়ে এখন? তোর পরিবারকে বুঝি টাকা পয়সা লাগে না? এইভাবে অন্যকে টাকা দিলে মাস শেষে তোর কাছে একটি টাকাও থাকবে না, বুঝলি? আল্লাহ আছে, তিনি আমাকে চালাবেন। টাকাটা তো আর কোনো বাজে কাজে নষ্ট করি নাই। আমাকে দিয়ে ওই মাসুম বাচ্চার উপকার হয়েছে। আমি তো খেতে পারবো, ওই বাচ্চা কি খেতে পারতো আমি টাকাটা না দিলে? শামীম ওদেরকে আর কোনো কথা না বলে মুচকি হেসে কাজে লেগে পড়ে। দেখতে দেখতে আরও 2 দিন কেটে যায়। দুপুরে খাওয়ার সময় সবাই যখন একসাথে খাবার খাচ্ছে, তখন বাদল ওই ধর্ষিতা মেয়েটার সব খবর নিয়ে এসে বাদল সবাইকে এক এক করে সব বলতে লাগলো। চাঁদ, ননি, গোপাল, শামীমকে সেদিন যে লাশটা নিয়ে আসলাম তার পরিচয় পাওয়া গেছে। মেয়েটাকে তার কলেজের 4 জন বন্ধু ধর্ষণ করে, তার মধ্যে তার প্রেমিকও ছিল। ওই ছেলেগুলোর মধ্যে একজনের জন্মদিন ছিল। সেই উপলক্ষে ছেলেটা একটা মদের বারে পার্টি দেয়, তাতে সবাই উপস্থিত থাকে। এতে করে সবাই মদ পান করে মাতাল হয়ে যায়। সেই সুযোগে মেয়েটাকে তার বয়ফ্রেন্ডের গাড়িতে সেক্স করে। বাকি বন্ধুগুলো দেখতে পেয়ে ভিডিও করে, আর ভিডিও করার পর মেয়েটাকে ব্ল্যাকমেল করে। মেয়ে শত মানা করার পরও তারা মেয়েটার কথা শোনে না, আর তার বয়ফ্রেন্ডকে ওই 4 জন গাড়ির সিটের সাথে বেঁধে রেখে সারা রাত গাড়ির চলন্ত অবস্থায় ধর্ষণ করে। তবে ধর্ষণ করার এক পর্যায়ে ওই 4 জনের মধ্যে একজন গলা চেপে ধরে ধর্ষণ করার অবস্থায় মেয়েটার মৃত্যু হয়। আর ওরা মেয়েটাকে ওই ডোবায় ফেলে দিয়ে চলে যায়, আর মেয়েটার বয়ফ্রেন্ডকে অন্য জায়গায় ফেলে দিয়ে চলে যায়। দাদা, তুমি এত কিছু জানলে কি করে? ডাক্তার স্যারে বলল, আর টিভিতে দেখাচ্ছে। ওই খবর তো পুরা নেটে ছড়িয়ে গেছে, আর পুলিশ মেয়েটার বয়ফ্রেন্ড সহ তার বাকি 4 বন্ধুকে ধরেছে এবং ভিডিও পুলিশের কাছে আছে। বাবা মায়ের টাকা পয়সা থাকলে যে ছেলেমেয়ে নষ্ট হয়, এটাই তার বাস্তব উদাহরণ। আমাদের বাবা মায়ের টাকা পয়সা নাই, তাই আমরা এমন বাজে কাজ করার সাহস পাই না। ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়েই নষ্ট করেছে ওই সকল বাবা মা। আজ রাস্তায় ঘাটে আনাচে কানাচে কত মানুষ না খেয়ে আসে, সেদিকে দেখবে না। ছেলে মেয়েকে টাকা পয়সা দিবে, রূপচর্চা করো, নেশা করো, মেয়েদের নিয়ে ফুর্তি করো, এসব। আর আমাদের মতো গরিব ঘরের ছেলে মেয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য দূর দূরান্ত থেকে শহরে এসে সামান্য কয়টা টাকার জন্য কাজ করে। এসব নীতিবাক্য বলে কোনো লাভ হবে না। যে ভালো হওয়ার সে এমনিতেই ভালো হবে, যে খারাপ তাকে শত চেষ্টা করেও ভালো করা যাবে না। আর এসব কথা আমরা যত এখানে বলি না কেন, কেউ শুনবেও না, কেউ ভালো হবেও না। শামীম ওদের কথা শুনে সত্যি অবাক। সত্যি কি টাকা পয়সা থাকলে মানুষ খারাপ হয় না? এরা কিসের দুঃখে মিথ্যা কথা বলতে যাবে? আসলে তো ঢাকা শহরে যারা 20 তলা বিল্ডিং আছে, সে মাস শেষে কত টাকা পায় একবার ভেবেছেন? মাস শেষে কি তার সব টাকা ব্যয় হয়? কখনই না। তাই তাদের ছেলে মেয়ে ঘুম থেকে 12টায় উঠবে না তো কার ছেলে মেয়ে উঠবে? ওদের ছেলে মেয়ে নেশা করবে, মেয়ে নিয়ে ফুর্তি করবে, ঘরে বউ রেখে বাইরের মেয়ের সাথে রাত কাটাবে, আরও কত খারাপ কাজ করবে।
তারা তো রাজনৈতিক নেতা হবে, সন্ত্রাসী তৈরি তারাই করবে এই টাকার বিনিময়। তারা খুন করলেও টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যাবে। তাই বলে সবাই না 100-র মধ্যে 70টা পরিবার ছেলে এমন উশৃঙ্খল হয়। বাবা মা যদি সঠিক শিক্ষা দিত তাহলে সন্তান ভালো হতো। এইসব বাবা মা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। দেখতে দেখতে আজ 3 মাস ধরে এই হাসপাতালে কাজ করতেছে শামীম। এই 3 মাস কমপক্ষে শামীম 30টার বেশি লাশ আনতে গিয়েছে। শামীমের টাকা দিয়ে পুতুল আর সোহাগী পড়াশোনা আর খায়। শামীম এই 3 মাসে হাসপাতালের অনেকের কাজ করে দিয়েছে। যে আসে নাই তারও কাজ শামীম করে দিয়েছে। অনেক বয়স্ক পুরুষ মহিলার কাজ করে দিয়েছে। মোট কথায় কম বেশি সবাইকে শামীম সাহায্য করেছে। এতে করে সবাই শামীমকে ভালোবাসে। একদিন বিকালবেলা সবাই হাসপাতালের বাইরে এসে ঝাড়ু দেওয়া মোছা সব করতেছে। কাজ করতে করতে একসময় সবাই ক্লান্ত, যে যার মতো করে যেখানে পায় সেখানে বসে। হঠাৎ শামীম দেখতে পায় হাসপাতালে ঢোকার ছোট সিঁড়ির উপর 19-20 বছরের একটা মেয়ে কান্না করতেছে। তা দেখতে পেয়ে তার কাছে গেল শামীম। বোন, আপনি কান্না করতেছেন কেন? মেয়েটা মাথা তুলে শামীমকে দেখে আবারও আগের মতো কান্না করা শুরু করে দিয়েছে। শামীম আবারও মেয়েটাকে কান্না করার কথা জিজ্ঞেস করলে বলে, আমি কেন কান্না করতেছি আপনার তা না জানলেও চলবে। আর আপনাকে বললে কি আমাকে সাহায্য করবেন নাকি? আমি তো অনেক ছোট মানুষ, ছোট লোক বোন। তারপরেও যদি আপনার এই সাহায্য করার মতো হয় তো আমি সাহায্য করার চেষ্টা করব। আমারই বলতে পারেন। মেয়েটা আবার শামীমের কথা শুনে রেগে গিয়ে বলে, আপনি আমার কে হন যে আপনাকে আমার বলতে হবে? আপনি জানতো এখান থেকে, আমার কাছে কি অন্য কোথাও গিয়ে মরুন। শামীম মেয়েটার এমন কথা শুনে মোটেও মন খারাপ করলো না। তার কারণ তো জানেন, এসব কথা শুনতে শুনতে বড় হয়েছে। কেউ আঘাত দিয়েও কথা বললে শামীমের কিছু মনে করে না। আমারে আপনার ভাই হিসেবে বলতে পারেন। আর দয়া কইরা কান্না থামাইয়া আমার একটু কন কি সমস্যা হয়েছে। মেয়ে শামীমের কথা শুনে অবাক, কারণ তাকে অপমান করে কথা বলার পরও তাকে সাহায্য করতে চাচ্ছে, এমন তাকে বোনও বলতেছে। এবার মেয়েটারও জোরে কান্না করতে লাগলো। ইতিমধ্যে মেয়েটার শামীমের কাণ্ড দেখে সবাই এসে জড়ো হয়েছে। আমার মা গতকাল সন্ধ্যায় মারা গেছে। আমার কাছে যা টাকা ছিল তা সব দিয়ে চিকিৎসা আর ওষুধ কিনতে শেষ হয়েছে। আমার আর মায়ের স্বর্ণের যত জিনিস ছিল সব বিক্রি করে দিয়েও মাকে বাঁচাতে পারি নাই। বোন, আপনার বাবা কই? আর আপনার মায়ের কি হয়েছিল? বাবা অনেক আগেই মারা গেছে আর আমার মায়ের ক্যান্সার হয়েছিল। এখন হাসপাতাল কর্তৃপক্ষ টাকা ছাড়া লাশ দিতে চাইতেছে না। বিশ্বাস করেন, আমার কাছে একটি টাকাও নেই। এই কথা বলতে বলতে মেয়েটা কেঁদে ফেলল। কত টাকা? 3000 টাকা। আমি দিব, একটু অপেক্ষা করেন, আসতেছি। শামীম মেয়েটাকে বসিয়ে রেখে দৌড়ে তার থাকার রুমে গিয়ে সেখান থেকে 5000 টাকা নিয়ে আসলো। এসে মেয়েটার হাতে 5000 টাকা দিল। মেয়েটা প্রথমে টাকা নিতে না চাইলেও পরে শামীম জোরাজুরিতে টাকাটা নিল। তারপর মেয়েটা গিয়ে হাসপাতালে সব ফর্মালিটি পূরণ করে তার মায়ের লাশ অ্যাম্বুলেন্সে তুলে তারপর আবারও শামীমের কাছে এসে এবার শামীম তার কাজ করা নিয়ে ব্যস্ত। মেয়েটাকে আসা দেখে সবাই কাজ করা বন্ধ করে দিল। ভাই, আপনাকে যে কি করে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নাই। নিজের মায়ের পেটের ভাইও মনে হয় এমন বিপদে পাশে দাঁড়াবে না। ভাই বলছেন আবার ধন্যবাদ দিতেছেন, এটা কোনো কথা হলো নাকি? একটা ভাই তার একটা বোনের বিপদে এগিয়ে এসেছে। আপনি যে আমাকে এতগুলো টাকা দিলেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি নিজেই বেশি বেতনের টাকার চাকরি করেন না। এখন আপনার পরিবার আর আপনি চলবেন কেমন করে ভাইয়া? আমার কোনো পরিবার নাই এই দুনিয়াতে, আমি এতিম। এখান থেকে কাজ করে যা বেতন পাই সব টাকা আমার জমে। আমি যে কাউকে টাকা দিব এমন কোনো আপনজন নাই আমার। তাই প্রতি মাসের বেতনের কিছু টাকা মাদ্রাসা, এতিমখানা আর 2টা মেয়ের পড়াশোনা আর খাওয়ার জন্য দিই। বাকি টাকা নিজের কাছে থাকে। যদি কোনো মানুষ বিপদে পড়ে তাকে সাহায্য করি। শামীমের এমন কথা শুনে সবাই শামীমের দিকে কেমন করে তাকাচ্ছে। আসলে এতদিন থেকে কাজ করে কেউ জানি না শামীম এতিম। সবার শামীমের কথা শোনার জন্য আগ্রহ বেড়ে গেল। কি বলেন ভাইয়া আপনি এসব? সত্যি বলতেছি, তোমার যদি সময় থাকে তাহলে সব কথা বলবো। বলেন, সব শুনবো আমি। সবাই সবার কাজ পেলে দিয়ে এগিয়ে আসলো শামীমের কাহিনী শোনার জন্য। শামীম এক এক করে তার জীবনের সব কথা বলে ফেললো। সেখানে থাকা সাধারণ মানুষ এবং যারা হাসপাতালে ক্লিনার কাজ করে সবাই কেঁদে ফেললো, সাথে মেয়েটাও। সেই শুরু থেকে কান্না করতেছে। শামীমের এমন করুণ নিষ্ঠুর কাহিনী শুনে বাদল আর ননী গোপাল এসে শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারা বুঝতে পারলো কেন শামীমকে কম টাকা দিলেও মন খারাপ করে না, কেন শামীমে সবার কাজে সাহায্য করে, কেন শামীম এতটাই ভয় পেয়ে যায়, কেননা শামীম সবার সব কথা মুখ বুজে সহ্য করে, কেন এবার শামীম অন্য সবার মতো রাগ করে কথা বলে না। যার তো শামীমকে সেই মেয়ে দুটোকে সাহায্য করা থেকে পছন্দ করত, আজ
শামীমের এমন ঘটনা শুনে তো সে শামীমকে পারে না তার বুকের ভিতর লুকিয়ে রাখে। আপনি কি আমার ভাই হবেন? আমারও তো আজ থেকে এই দুনিয়াতে কেউ রইল না। এই তো ভাই বলতেছেন, আবার বলতেছেন কেউ নাই দুনিয়াতে। আমি আপনার ভাই হওয়ার জন্য প্রস্তুত। মেয়েটা এবার সবাইকে অবাক করে দেয়, শামীমকে জড়িয়ে ধরলো আর শামীমের মুখে লুকিয়ে কান্না করতে লাগলো। তারপর শামীম কাজ করা বাদ দিয়ে মেয়েটা সহ তার বাসা গেল। তারপর মেয়েটা মায়ের কাপড় কেনে, অন্য মহিলা ডেকে নিয়ে এসে গোসল করানো, তারপর মুন্সি এনে জানাজা করানো, সব শামীম নিজের ছেলের মতোই করলো। বোন, এত কিছুর মাঝে তোমার নাম আর তুমি কি করো তা তো জানাই হলো না। আমার নাম তৃপ্তি। আমি মেডিকেল স্টুডেন্ট, রংপুর মেডিকেল কলেজ হসপিটালে 2য় বর্ষে পড়ি। কিন্তু আজ থেকে মনে হয় না আর পড়তে পারবো। কেন পারবেন না? কারণ মেডিকেলে পড়তে অনেক টাকা লাগে। এত টাকা কোথায় পাবো? আর টিউশন করেও পড়তে পারবো না। ওই টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। আপনি মেডিকেল পড়তে থাকুন, আমি আপনার পড়াশোনার টাকা দিব। কী বলেন এসব ভাইয়া? এত টাকা আপনি দিতে পারবেন না। তাছাড়া প্রতি মাসে অনেক টাকা লাগে আমার পড়াশোনার, টিউশনে বা বই খাতা কলম। বোনের জন্য যদি সামান্যটুকু করতে না পারি তাহলে কিসের ভাই আমি? আপনি আপনার ফোন নাম্বার দেন, প্রতি মাসে আপনাকে আমি টাকা পাঠিয়ে দিব। নিব না আপনার টাকা যতক্ষণ আপনি আমাকে তুই করে বলতেছেন, কারণ আমি আপনার ছোট, আর আমি আপনাকেও তুই আর তুমি করে বলবো। ঠিক আছে, তুই করে বলবো। তৃপ্তিকে কান্না করতে মানা করে শামীম, কারণ পৃথিবীতে কোনো প্রাণ চিরস্থায়ী নয়। আসার সিস্টেম আছে কিন্তু যাওয়ার সিস্টেম নেই। তৃপ্তিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শামীম তার থাকার রুমে চলে আসে। আসার আগে তৃপ্তির ফোন নাম্বার নিয়ে আসে শামীম। সেদিন তৃপ্তির কাছ থেকে শামীম বিদায় নিয়ে আসার পর শামীম অনেকটা খুশি ছিল। তার কারণ হলো এতদিন আপন বলতে তার আব্বার সুপ্রে ছিল, এখন তার আরও একজন আপন ব্যক্তি হয়ে গেল। এই অচেনা শহরে এমন করে কাউকে আপন হিসেবে ভাবে তা কখনো কল্পনা করতে পারে নাই শামীম। পরের দিন শামীম কাজ করতে এমন সময় কোথাও যেন চাঁদ দৌড়ে এসে পিছন থেকে শামীমকে জড়িয়ে ধরল। শামীম প্রথমে ভেবেছিল বাদল ননি গোপাল হবে, যখন ঘুরলো তখন দেখলো চাঁদ তাকে জড়িয়ে ধরছে। সাথে সাথে চাঁদকে ছাড়িয়ে নিয়ে পিছনে পিছিয়ে গেল। আর তাদের এমন কাণ্ড সেখানে থাকা রোগী আর তাদের আত্মীয় স্বজনরা দেখতে লাগলো। এই তুই এইভাবে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলি কেন? এবার চাঁদ শামীমকে সামনে থেকে জড়িয়ে ধরল। শামীম তো এবার পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। চাঁদকে ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু চাঁদকে সরাতে পারতেছে না তার বুক থেকে। এদিকে তখন পুরো হাসপাতালে কাজ করা সবাই জেনে গেছে চাঁদ শামীমকে সবার সামনে জড়িয়ে ধরছে। সবাই এমন কথা শুনে অবাক, কারণ চাঁদ ওর জীবনও ছেলেদের সাথে মিশে না। আর শামীম তো বোকাশোকা একটা ছেলে, কেউ কোনো কিছু মেলাতেও পারতেছে না। তাই সবাই কাজ পেলে সত্যি কি এমন ঘটনা ঘটেছে কিনা তা দেখতে আসলো। এক এক করে সবাই এসে দেখে চাঁদ শামীমকে জড়িয়ে ধরে আছে, আর শামীম চাঁদকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতেছে। এই দেখ চাঁদ, সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে, দয়া করে আমার ছেড়ে দে। আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। আরে দেখুন, সমস্যা নেই, আমার তোর বুকে থাকতে ভালো লাগতেছে। শামীমের চোখে পানি যখন চাঁদে কাঁধে পড়লো তখন চাঁদের হুঁশ আসলো। চাঁদ তাড়াতাড়ি শামীমকে ছেড়ে দিয়ে চারদিকে তাকিয়ে দেখে ডাক্তার, নার্স, ওদের সাথে যারা কাজ করে তারা সবাই কেমন করে দেখতেছে। এমন পরিস্থিতি পড়তে হবে জানলে চাঁদ জীবনে শামীমকে আবেগের বসে জড়িয়ে ধরতো না। চাঁদকে যে ডাক্তার আর নার্সরা ছেলে কুপ্রস্তাব দিয়েছিল তারা চাঁদের দিকে অগ্নিমূর্তি হয়ে দেখতেছে। আশেপাশে অনেকের বিষয়টা মনে হয় ভালোভাবে নিতেছে না, তাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চাঁদ সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, এখানে যারা আছে তাদের সবাইকে বলতেছি আমি শামীমকে ভালোবাসি আর শামীম আমাকে ভালোবাসে। কালকে একটু দুজনের মাঝে রাগারাগি হওয়ার কারণে তাই আজ ওর রাগ ভাঙাতে আবেগের বশে জড়িয়ে ধরেছি। আর একটা কথা, শামীমকে এখন থেকে কেউ খারাপ ব্যবহার, আচরণ, জোর জবরদস্তি করতে পারবেন না। আর একটা কথা, শামীমকে নিয়ে কেউ স্বপ্ন দেখবেন না, কারণ শামীম শুধুই আমার। কই, আমরা তো এর কিছুই জানি না। আর কালকে তো তোরা দুজন হাসি খুশি ছিলি। আরে যারা প্রেম করে তারা কি সবার সামনে এসব করে নাকি? আর এতদিন বলিনি এই গাধার জন্য, তা নাকি লজ্জা করে, আর কেউ জানলে নাকি চাকরি থেকে বের করে দিবেন। চাঁদ এবার শামীমকে ভিড় করে বলে যে সত্যি না হলে বা সত্যি সত্যি চাকরি থেকে বের করে দিবে, বুঝলি? যা হোক, তোমার জীবনে তাহলে এখন কেউ থাকতেছে যে তোমার সব দিক খেয়াল রাখবে। আমি মনে মনে এটাই চাইছিলাম, তোমার মতো সহজ সরল ছেলের জীবনে
এমন কেউ আসুক যে তোমাকে ভালো রাখতে পারবে, আর সেই হিসেবে তোমার জন্য চাঁদ পারফেক্ট। আর আপনারা যে যার কাজে চলে যান, আর স্যার ওদেরকে ওদের মতো থাকতে দেন। আপনিও চলুন স্যার। ডাক্তার স্বপনের কথা মতো যে যার কাজে লেগে পড়ল। এদিকে ছড়িয়ে গেল শামীম আর চাঁদ একে অপরকে ভালোবাসে। সবাই বিষয়টা সাদরে গ্রহণ করতেছে। তারাও চায় শামীমের মতো একটা দুঃখী ছেলে সুখী হোক, আর চাঁদও এটা ভালো ছেলে পেয়েছে। চাঁদ, শামীম এসবের মানে কি? ভাই বিশ্বাস করেন, চাঁদ যা বলছে সব মিথ্যা। আমি ওরে কোনো ভালো টালোবাসি না। ওই হঠাৎ কইরা কই থেকে যেন আইসা আমারে জড়িয়ে ধরছিল। ওই বলদ, চুপ থাক তুই। দাদা, আমি শামীমকে সে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু কাল যখন ওর পুরো জীবন কাহিনী শুনলাম তখন নিজেকে সামলানো দায় হয়ে গিয়েছিল। একটা মানুষ কতটা বোকা হয়, একটা মানুষ কত জনের জন্য নিজেকে বিলিয়ে দেয়, আর কত সহ্য করে। তাই আমিও ভাবলাম ওকে আমি বিয়ে করব, কিন্তু তার আগে ওর সাথে প্রেম করে আগে চালাক বানাবো আর দুনিয়াটা চিনে শেখাবো। আমিও চাই তুই শামীমের পাশে সবসময় থাক। তোরও যেমন এই দুনিয়াতে তোর মা ছাড়া কেউ নাই, আর শামীমেরও তো। আমি জানি দাদা, তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। বাদল চলে গেলে শামীম আবার ওর কাজে মনোযোগী হয়। শামীম চাঁদকে কখনো ভালোবাসবে না, কারণ সে তো সুপ্রিয়াকে ভালোবাসে, আর ওই একজনকে আজও শামীম ভুলতে পারে নাই। আবার এই ভাঙা মনটা নিয়ে জীবনে দ্বিতীয় কাউকে ভালোবাসা বোকামি ছাড়াই কিছু না। এভাবে চলতে থাকে দিনের পর দিন। প্রতিদিন চাঁদ এসে শামীমের কাজে বাধা দেবে। কখন কীভাবে শামীমের কাছে এসে কান টানবে, চুল টানবে, গাল টানবে, হাতে পিঠে চিমটি কাটবে। আর বেচারা শামীম চাঁদের এসব অত্যাচার মুখ বুজে সহ্য করবে, তবুও চাঁদকে কোনো কিছু বলবে না। চাঁদ প্রতিদিন শামীমকে ভালোবাসি বলে, কিন্তু শামীম চাঁদকে কোনো কিছুই বলে না। শামীমের কাছে এমন ভালোবাসা কথাটা অনেকটা ঘৃণায় পরিণত হয়ে গেছে। শামীম প্রতি মাসে কষ্ট করে হলেও, বেশি কাজ করে হলেও টাকা রোজগার করতে থাকে। শামীম মাস শেষে সবার আগে পুতুল আর সোহাগীকে টাকা দেয়, তারপর তৃপ্তিকে টাকা দেয়। তৃপ্তির সাথে প্রতিদিন চাঁদের ফোন নিয়ে কথা বলে শামীম। শামীম আর তৃপ্তির সম্পর্ক নিজের ভাই বোনের সম্পর্কের চেয়ে অনেক কিছু হয়ে গেছে। চাঁদও তৃপ্তিকে বলে দিয়েছে শামীমকে ভালোবাসে, কিন্তু শামীম রাজি হয় না। এই নিয়ে তৃপ্তির সাথেও প্রতিদিন ঝগড়া হয় শামীমের। তৃপ্তি চায় শামীমের পাশে কেউ থাকুক, শামীমকে সাপোর্ট দিক, কিন্তু শামীম বুঝতেই চায় না। আর কেন বুঝতে চায় না তা তো বুঝতে পেরেছেন। এই এত কিছুর মাঝেও কিন্তু শামীম তার আব্বার জন্য প্রতিদিন কান্না করে, যা কেউ জানে না। সে কখনো সুপ্রিয়া আর তার কাটানো সময়গুলোর কথা খুব ভাবে। সুপ্রিয়া আর তার আব্বার কথা সারাদিন একবার মনে না পড়লে রাত হলেই মনে পড়ে যায়, আর তখনই কান্না করে শামীম। 5 ওয়াক্ত নামাজে শামীম আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে, তার আব্বার সুপ্রিয়া যেন ভালো থাকে, সুখে থাকে। শামীম, বাদল, চাঁদার, ননী, গোপাল একসাথে আজ কাজ করতেছে। সেই সময় ডাক্তার স্বপন এসে ওদেরকে বলতেছে কুড়িল বিশ্ব রোডের পাশে একটা ফ্ল্যাটে লাশ আনতে যেতে হবে। তারা 4 জন সেখানে কাজ বাদ দিয়ে অ্যাম্বুলেন্স গিয়ে বসলো। আজ তাদের সাথে ডাক্তার স্বপন যাবে আর অন্য একটা নার্স। তারা সেই ফ্ল্যাটে চলে এসে দেখে পুলিশ রুমের বাইরে লাল ফিতা আর হলুদ ফিতা দিয়ে বাউন্ডারি দিছে, যাতে কেউ যেতে না পারে। ডাক্তারকে আসতে দেখে পুলিশ ওদেরকে যেতে দিল। ভিতরে গিয়ে দেখে একটা 3 বছরের ছোট বাচ্চা, একটা মহিলা আর একটা পুরুষের লাশ। 3 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ডাক্তার স্বপন ভালো করে লাশ 3টাকে দেখলো, দেখে মনে অনেক তথ্য সংগ্রহ করলো। তারপর লাশ 3টা নিয়ে ওরা হাসপাতালের মর্গে চলে এলো। সেদিন লাশ নিয়ে আসার পর ডাক্তার স্বপনকে লাশের ময়না তদন্তের দায়িত্ব দেয়। তাই তিনি শামীমকে তার বাসায় পাঠান তার মেয়ের জন্য জামা নিয়ে। স্বামীকে একটা ঠিকানা লিখে দেয় ডাক্তার স্বপন। সেই ঠিকানা একটা সিএনজি বলা ওকে দেখালে তিনি শামীমকে সেই ঠিকানায় পৌঁছে দেন। নিচে আগে থেকে দাঁড়িয়েছিল ডাক্তার স্বপনের বউ, মেয়ে আর ছেলে। শামীম ওদের কাছে সব দিয়ে একটু সামনে গেল কিছু খেতে। আসলে অনেক রাত হয়েছে, তাই একটা দোকানে গিয়ে হালকা কিছু খেলো শামীম। বাইরে সেই বৃষ্টি হচ্ছে আর রাতও অনেক হয়ে গিয়েছে। শামীম তাই আর সেই দোকানে দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করে দিল। আসলে একে রাত, তার উপর আবার বৃষ্টি, কোনো গাড়ি পাওয়া দুষ্কর। হাঁটতে হাঁটতে শামীম প্রায় অনেক দূরে চলে গেছে। একটা জায়গা থেকে চিৎকারের আওয়াজ আসতেছে, কিন্তু কে চিৎকার করতেছে বা কি বলতেছে শামীম তা কিছুই বুঝতে পারছে না। শামীম সামনে যত এগিয়ে যাচ্ছে চিৎকারটা ততই বেশি প্রকট হচ্ছে। এক পর্যায়ে শামীম রাতের অন্ধকারে বিজলি চমকানোর আলো দেখতে পেল। কিছু লোক হাতে ধারালো ছুরি নিয়ে একটা মহিলাকে মারতে চাচ্ছে, আর মহিলাটা নিজের জীবন বাঁচাও বলে চিৎকার করতেছে আর দৌড়াচ্ছে। শামীম এমন দৃশ্য দেখে রাস্তার পাশে কিছু খুঁজতে লাগলো, কিন্তু না, সেখানে কোনো কিছুই পেল না। তাই পাশে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, তার পাশে গিয়ে দেখলো মোটা রডের টুকরো। সেটা হাতে নিয়ে সামনে গেল।
মহিলা শামীমকে দেখতে পেয়ে শামীমের পিছনে লুকিয়ে বলতেছে, বাবা আমাকে এদের হাত থেকে বাঁচাও। এই, তোর যদি জানের মায়া থাকে তাহলে সামনে থেকে সরে যা আর ওকে আমাদের হাতে তুলে দে। তোদের যদি মার খেতে ইচ্ছে না হয় তো তোরা এখান থেকে চলে যা। এক পর্যায়ে ওই 7 জন লোকের সাথে শামীমের তুমুল মারামারি লেগে গেল। শামীম ওদের সাথে একাই পেরে উঠতেছে না, ওদের হাতে শামীম মার খেতে থাকলো। তবুও শামীম ওদেরকে মহিলার সামনে যেতে দিতেছে না। এভাবে হাতাহাতি প্রায় 10-15 মিনিট হলো, তবুও শামীম ওদেরকে মহিলার দিকে এগোতেই দিচ্ছে না। শামীম সমানে হাতে থাকা রডটা ঘুরোতে থাকলো। একসময় একজন লোক শামীমের বাম কাঁধের ঠিক নিচে দিল এক কূপ, আর শামীম তখন ডান হাতের রডটা ফেলে দিয়ে চেপে ধরলো কেটে যাওয়া জায়গাটা। সন্ত্রাসীগুলো যখন মহিলাকে মারতে যাবে ওই সময় মধ্যে 4টা পুলিশ গাড়ি আসে আর সাথে সাথে ওদের পায়ে গুলি করে, আর তখন সন্ত্রাসীগুলো মাটিতে পড়ে যায়। মহিলাটাকে আর মারতে পারে না। গাড়ি থেকে একজন বয়স্ক পুলিশ মহিলাটার কাছে এসে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি ঠিক আছো তো সাহানা? তোমার কোনো কিছু হয়নি তো? আমি ঠিক আছি, আমার কোনো কিছু হয়নি। ভাগ্যিস তোমাকে ফোন করার সাথে সাথে তুমি চলে এসেছো। তোমাকে কত করে মানা করেছি একে কোথাও যাবে না। এমনিতেই তুমি এই সন্ত্রাসী লিডারকে ফাঁসির আদেশ দিয়েছো, তারা কি তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে তুমি বলো? তুমি একজন পুলিশ হয়ে এদেরকে ভয় করতেছো? আমি একজন জজ, আর আমার কাছে সত্য মুক্তি আর মিথ্যার সাজা। আমি নিজের জীবনের পরোয়া করি না সারোয়ার। ও দোষ করেছে তাই ওর দোষের সাজাও পেয়েছে। এতক্ষণে স্বামী বুঝতে পারলো এনারা স্বামী স্ত্রী। এদিকে যে শামীম কাতরাচ্ছে সেদিকে ওদের কোনো খেয়ালই নেই। যখন একটা পুলিশ শামীমকে ধরতে যাবে তখন শামীম বলল, স্যার আমি কোনো কিছু করে দেয়, বিশ্বাস করেন না, আমারে ধরেন না স্যার। শামীমের এমন আকুতিতে মহিলার আর ওই পুলিশের ধ্যান ভাঙল। তখন পুলিশকে বলল শামীমকে ছেড়ে দিতে। তারপর ওনারা দুজনেই এগিয়ে আসলো শামীমের কাছে। এসে দেখে শামীমের অনেকটাই কেটে গেছে। আশেপাশে কোনো হাসপাতাল বা ক্লিনিক না থাকায় তারা জোর করে শামীমকে ওদের বাসায় নিয়ে গেল। একে তো শামীমের হাত কেটে গেছে, তার উপর বৃষ্টিতে ভেজতেছে। তাই ওই মহিলা শামীমের গা থেকে শার্টটা খুলে দিয়ে শামীমকে নিজ হাতে ড্রেসিং করে দিতে লাগলো। ড্রেসিং করা শেষে যখন মহিলা শামীমের দিকে ভালো করে দেখবে সেই সময় শামীমের গলায় থাকা সোনার চেনটার দিকে তার চোখ আটকে গেল, আর তিনি চেনটা হাত দিয়ে দেখতে লাগলো। আর ফারিন, ফারিন এই নামে কাকে যেন ডাকতে লাগলো। তারপর একটা মেয়ে প্রায় শামীমের যে 3-4 বছরের বড় হবে সে চলে আসলো শাহানারা বেগমের কাছে। মাম্মি এইভাবে ডাকতেছো কেন? কি হয়েছে তোমার? কোনো সমস্যা? তোর গলার চেনটা খুলে দে তো আমাকে। ফারিন তার গলার চেন খুলে তার মায়ের কাছে দিল। শামীম ওদের এসব কাহিনী দেখে একটু ভয় পেয়ে গেল। তখন শাহানারা বেগম শামীমের গলার চেন আর ফারিনের গলার চেন একসাথে করে দেখতে থাকলো। ফারিনের গলার চেন আর শামীমের গলার চেন হুবহু এক। তুমি তোমার গলার এই চেনটা কোথায় পেয়েছো? আমার আব্বা যখন আমারে পাইছিল তখন নাকি এই চেইন আমার গলায় ছিল, আর সাথে এই ফটোটা। তখন শাহানারা বেগম শামীমের হাত থেকে ফটোটা নিয়ে দেখতে চিনে ফেলল এটা তার হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। এরকম আরও একটা ফটো শাহানা বেগমের কাছে আছে। তাই তিনি সেই ফটোটা ঘর থেকে বের করে এনে শামীম আর ফারিনের সামনে ধরল। শামীম আর ফারিন ফটোটা দেখে চমকে গেল। মাম্মি এই ফটো এই ছেলের কাছে কেমন করে গেল? মনে আছে তোর? কক্সবাজার গিয়েছিলাম যখন তোর বয়স 8 আর ফারদিনের বয়স 4 বছর। তুই তখন ফটো তুলবি বলে বায়না ধরেছিলি। এসব কথা আর কত বলবো মা, আমি জানি। ওই সময় তুই একটা ফটো নিয়েছিলি বলে ফারদিন কান্না করেছিল, আর তোর মতো সেও ফটো চাইছিল। তখন তোর মতো ওকেও ফটো দেই। সব মনে আছে। এখন বলো কি হয়েছে? এই যে তোর সামনে বসে থাকা যাকে দেখতেছিস সে তোর হারিয়ে যাওয়া ছোট ভাই। কি তুমি পাগল হয়ে গেছো? এসব খ্যাত হবে আমার ভাই? হাউ ফানি মামি। তা না হলে ওর কাছে এসব আসলো কোথা থেকে? তোমার ছেলেকে তুমি চিটাগাং শহরে হারিয়েছো, তাহলে সে কেমন করেই ঢাকা শহরে আসবে? আর সে বেঁচে আছে না মরে গেছে তা কি বলতে পারবি মামি? এই ছেলে তোমার নাম কি, বাসা কই, বাবা মা কি করে, আর এই সব তুমি কই পাইছো? আমার নাম শামীম। আমি বেশ কয়েক মাস হয়েছে কক্সবাজার থেকে ঢাকা আইছি। আমার বাবা মা কেউ নেই, তো আমার আব্বা আছে, আর এইগুলো ছোট থাকা আমার কাছেই আছে। বাবা মা নাই, আব্বা আছে মানে ফাজলামো করো? আসলে আমার আব্বা আমার অনেক ছোট থাকতে চিটাগাং শহরে পাইছিল।
আমি নাকি গাড়ির চাকার নিচে পড়তেছিলাম, সেই সময় নাকি উনি আমারে বাঁচিয়ে নেয়। তারপর আমারে নিয়ে পুরো 2 দিন 2 রাত আমার বাবা মাকে খোঁজে, কিন্তু খুঁজে না পাওয়াতে তিনি আমাকে তার সাথে নিয়ে যান। এবার শাহানা বেগম নিশ্চিত হলো এটাই তার হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। তখন তিনি চিৎকার করে তার স্বামী সরোয়ার ছোট ছেলে ফয়সালার ছোট মেয়ে ফারজানাকে ডাক দেন। শাহানা বেগমের ডাকে যে যার ঘর থেকে বের হয়ে আসলো। শাহানা বেগম তখন শামীমের পেটে লক্ষ্য করে এবার তিনি পুরোপুরি শিওর এটা তার হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। আসলে ছোটবেলায় ফারিন একদিন শামীমের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, সেই চিহ্নটা এখনও আছে। এত জোরে ডাক্তার সুজে? এই যে দেখ, আমাদের হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। সবাই তখন অবাক হয়ে শামীমের দিকে তাকালো। সবার তাকানো দেখে শামীমের কিছুটা অস্বস্তি লাগলো। তুমি কি করে শিওর হলে আম্মি এটা আমাদের হারিয়ে যাওয়া ভাই? ছোট ভাইয়া মাম্মি পাগল হয়ে গেছে, বড় ভাইয়া কোথা থেকে এখানে আসবে? তখনই শাহানা বেগম সেই ফটো আর চেনটা দেখায় আর সবকিছু সবাইকে খুলে বলে। এতে সবাই শিওর হয়ে যায় শামীমই হারিয়ে যাওয়া ফারদিন। সবাই খুশি হলো, শুধু দুজন মানুষ খুশি হতে পারলো না, এক ফারিন আর একজন তার বাবা। দেখ শাহানা, কোথাকার কোন আস্থার ছেলে তোমার জীবন বাঁচালো বলে যে সে আমাদের সন্তান হবে তা কিন্তু না। এমনও তো হতে পারে ওই আসামিগুলো আমাদের পারিবারিক বিষয়ে সব জানে, তাই এই ছেলেকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। নিজের পেটের সন্তানকে চিনতে আমার মোটেও ভুল হয়নি। কি করলে বিশ্বাস করবে এটাই আমাদের হারিয়ে যাওয়া ফারদিন? তুমি বুঝতে চেষ্টা করো শাহানা, আমাদের ছেলে এমন হতেই পারে না। আর আমাদের ফারদিন এতদিন বেঁচে থাকার কোনো কথাই না, সে হয়তো মরে গেছে, আর মৃত মানুষ কখনো ফিরে আসে না। মামি, ড্যাড ঠিকই বলেছে, এরকম খ্যাত ছেলে আমাদের ভাই হতেই পারে না। আমাদেরকে দেখো আর এর দিকে চেয়ে দেখো, কত পার্থক্য দেখেছো? আর দেখো কেমন পায়জামা পরে আছে, আর তার লম্বা ফিতা কেমন বের করে রাখছে। আর পায়ের স্যান্ডেল দেখেছো? আমাদের বাসার কাজের ছেলেও এমন স্যান্ডেল পরে না। মাম্মি, এই ছোট লোকটাকে কোথায় পেলে? বের করে দাও। ওর গা দিয়ে কি গন্ধ বের হচ্ছে, আমি তো বমি করে ফেলবো এখন। ড্যাড, মাম্মিকে মানসিক রোগের ডাক্তার দেখাও। এইসব রাস্তার মানুষকে নিয়ে এসে বলে সে নাকি আমাদের হারিয়ে যাওয়া ভাই। মায়ের মন বলে কথা, মা তার সন্তানকে চিনতে পেরেছে। মা কখনই তার পেটের সন্তানকে চিনতে ভুল করে না। এদিকে শামীম সবার কথা শুনে সেই মজুমদার বাড়ির কথা মনে পড়ে গেল। সেখানেও শামীমকে ঠিক এমন করেই অপমান করা হতো। ঠিক আছে, তাহলে ওর ডিএনএ টেস্ট করব আমি। এ কথা বলেই শাহানা বেগম ডাক্তারকে ফোন দিল। শামীম আগের মতো সেই জায়গায় বসে আছে। প্রায় আধা ঘন্টা পর ডাক্তার চলে আসলো। ম্যাডাম, আমাকে কেন ডাকলেন? কারো কি কোনো সমস্যা? কারো কোনো সমস্যা নাই ডাক্তার, তবে এই ছেলের ডিএনএ এবং আমার আর আমার স্বামীর ডিএনএ টেস্ট করে দেখবেন এই ছেলের সাথে আমাদের ডিএনএ মিলে কিনা। আর ডিএনএ টেস্ট করতে যা লাগে বলুন, আর তার সব ব্যবস্থা করুন। আমি এখন যাই, আমার এইখানে একটু ভালো লাগতেছে না। না, যেতে পারবে না তুমি। আমি আপনার এই কথা দিতেছি, কাল সন্ধ্যার সময় আমি ঠিক চলে আসবো। শাহানা বেগমের কথা মতো ডাক্তার শামীমের মাথার একটা চুল, শাহানা বেগমের মাথার চুল, ডিআইজি সারোয়ার শরীরের লোম আর মাথার চুল নিয়ে নিল আর বলল কালকে সন্ধ্যায় রিপোর্ট তিনি নিজে করে আনবে। শাহানা বেগম যেতে দেবে না আর শামীম সেখানে থাকবে না। শামীম অনেক জোরাজুরি করে সেখান থেকে চলে আসে। এসে তার থাকার ঘরে ঢুকে কান্না করতে থাকে। আজ অনেক দিন পর শামীম এমন অপমানিত হলো। আবার শামীমের মনে সেই পুরনো কথা জাগিয়ে দিল। শামীম শুধু বলতেছে, আব্বা তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ ভালোবাসে না। আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি যেন তাদের সন্তান না হই। পরদিন সকালে শামীম কাজে বেরিয়ে গেল। শামীম আজকে অনেক উদাসীন, কাজে ঠিকভাবে মন দিতে পারছে না। কিন্তু সাজ সে তো সবসময় হাসি খুশি, তাই সে শামীমের কাছে গিয়ে ওর কান, গাল, মাথার চুল টানা শুরু করে দিল। মাঝে মাঝে শামীমকে কাতুকুতু দিতে লাগলো। শামীম এই মন খারাপ সাদ আসা মাত্রই ভালো হয়ে গেল। আসলে এখানে একমাত্র সাদ শামীমকে বুঝতে পারে। আচ্ছা, এবার বল তোর কি কারণে মন খারাপ? কই, আমার তো কোনো মন খারাপ নাই। দেখ, আমারে মিথ্যা বলবি না। আমি কিন্তু সেই সকাল থেকেই তোরে দেখতেছি, তোর মন ভীষণ খারাপ। আরে ওটা কিছু না, আব্বার কথা মনে পড়ছে তো তাই। আগেও তো তোর আব্বার কথা মনে করে উদাসীন ছিলি, কই এরকম অস্থির অস্থির তোকে লাগেনি।
তাহলে আজ কি এমন হলো যার কারণে তোকে এমন লাগছে? আর তোর চোখ এত লাল কেন? নিশ্চয়ই কান্না করেছিস, বল। আরে থাম থাম, আমি কান্না করি নাই তো। কালকে স্বপন স্যারের বাসা থেকে আসার পথে বৃষ্টিতে ভিজেছি, তাই এমন হয়েছে, বুঝলি? হাজা কইতেছস তো? আরে হাঁচা কইতেছে। তারপরও চাঁদ যেন বিশ্বাস করতে চায় না, তবুও শামীমের কথা বিশ্বাস করে নিল। চাঁদের পাগলামি দেখলে শামীমের মন যত খারাপ থাকুক না কেন সাথে সাথে ঠিক হয়ে যায়। আর চাঁদ শামীমকে একরকম বিরক্ত করতেই থাকবে। চাঁদ আর শামীমের সম্পর্কটা আগের তুলনায় অনেক ভালো, কিন্তু শামীম চাঁদের ভালোবাসার ডাকে সাড়া দেয় না। আবারও কাজে মনোনিবেশ করে শামীম। বিকালের দিকে বাদল, ননীগোপাল আর চাঁদ একসঙ্গে ছিল। সেই সময় শামীম তাদের কাছে যায়। চাঁদ, কালকে যে লাশ 3টা নিয়ে আসলাম, তারা কেমন করে খুন হয়েছে জানিস? কই, এখনো তো জানতেই পারলাম না। আরে যে মহিলাটা মারা গেছে না, তার অবৈধ সম্পর্ক ছিল আর এক পুরুষের সাথে, সেই মেরেছে। কি বলিস তোরা? এটাই সত্যি। আর এই সত্যিটা বলেছে মৃত ব্যক্তির 8 বছরের মেয়ে। তার চোখের সামনে সেই লোকটা হত্যা করে পালিয়ে যায়। তখন বাচ্চাটা স্কুল থেকে ফিরে ঘরে ঢুকে দেখে তার বাবা মা আর ছোট ভাইকে লোকটা ধারালো চাকু দিয়ে গলা কাটতেছে। তখন সেই মেয়ে ভয়ে সেখান থেকে দৌড়ে অন্য জায়গায় পালিয়ে যায়। পরে পুলিশ খোঁজ করে সেই মেয়েকে উদ্ধার করে, আর মেয়েটা সব বলে দেয়। কেন খুন করলো? মহিলার সাথে খুনি লোকটার আজ প্রায় 7-8 মাস আগে থেকে পরিচয় হয় ঢাকার কোনো এক শপিং মলে। সেখান থেকে তাদের প্রেম শুরু হয়, আর ধীরে ধীরে সেটা পরকীয়ায় রূপ নেয়। মহিলার স্বামী যখন অফিসে যায় তখন ওই খুনি লোকটা বাসাতে আসে, আরও দুজনে শারীরিক সম্পর্ক করে প্রায় প্রতিদিন। মহিলার মেয়েটা বুঝতে পেরে তার বাবাকে বলতে চাইলে মেয়েটাকে খুন করার কথা বলে মুখ বন্ধ করে রাখে। আর কালকে তার স্বামী অফিস যাওয়ার পর তার প্রেমিক বাসাতে আসে, আর সেই সময় তার স্বামীও কী প্রয়োজনে যেন বাসাতে আসে। এসে দেখে তার ছোট ছেলে মেজে একাই খেলা করতেছে, আর তার বউ আশেপাশে কোথাও নাই। তখন সে বেডরুমে ঢুকে দেখে তার স্ত্রী আর তার প্রেমিক আপত্তিকর অবস্থায়। তার স্বামী যখন এসব দেখে তাকে মারতে যাবে, সেই সময় ওই প্রেমিকটা বাধা দেয়। এক সময় দুজনের মাঝে হাতাহাতি হয়। তখন স্ত্রী স্বামীর পক্ষ নেয়। সেই সময় রেগে গিয়ে রান্নাঘর থেকে চাকু নিয়ে এসে আগে মহিলার স্বামীর গলা কাটে, তারপর মহিলার, আর শেষে যখন বাচ্চাটা এসব দেখে কান্না করতেছিল তখন বাচ্চাটাকে মারে। আর সেই খুনি এখন স্যারের আওতায় আছে আর সব স্বীকার করেছে, টিভিতে লাইভ দেখাচ্ছে। সামান্য শরীরের চাহিদার জন্য এত কিছু হয়ে গেল? বাদল দাদা, সারা জীবন কি মানুষের গায়ের চামড়া এক থাকবে? না চাঁদ। তাহলে মানুষ কেমন করে এসব কাজ করতে পারে? ঘরে স্বামী আছে, 2টা সন্তান আছে, তারপরও মানুষ এসব কাজ কেমন করে করতে পারে? আরে এত রূপ যৌবনের অহংকার করে কি হবে? আল্লাহর এসব আজ আছে তো কালকে নাও থাকতে পারে। আর পরকীয়া করা নারী পুরুষ কখনোই জান্নাতে যেতে পারবে না, এটাই ইসলামের কথা। আর শরীরের চাহিদার জন্য ওই মহিলা নিজেও জীবন দিল, তার স্বামীও জীবন দিল, আর নিষ্পাপ শিশুটাও জীবন দিল।